إمم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে আবার একসাথে বসার, একসাথে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আরো আগেই ১-২ দিন আগেই আপনাদেরকে একটা কথা বলেছিলাম। সেটা হলো যে আমাদের প্রাতিষ্ঠানিক বেশ কিছু জটিলতা ছিল দীর্ঘদিন। সেই জটিলতাগুলোর কারণে আমরা প্রাতিষ্ঠানিক কার্যক্রম সেভাবে সচল রাখতে পারিনি। তো আল্লাহর মেহেরবানিতে সেই জটিলতাগুলো অনেকটাই কেটে এসেছে। তারপরেও বেশ কিছু জটিলতা এখনো আছে। সামান্য কিছু জটিলতা এখনো আছে। আ আমরা আশা করি যে খুব শীঘ্রই এই জটিলতাগুলোও কেটে যাবে। তবে যেহেতু কিছু জটিলতা আছে সেজন্য অনেক কিছুতেই আমাদের একটু সমস্যা হয়। যেমন আ এখনো পর্যন্ত আপনাদেরকে আমরা গ্রুপে যুক্ত করতে পারিনি সেভাবে WhatsApp এ। এরপরেও ক্লাসগুলো একটু অনেক সময় দেরি হয়ে যায়। একটু সমস্যা হয়। কিছু টেকনিক্যাল বিষয়, কিছু প্রাতিষ্ঠানিক বিষয় সবকিছু মিলিয়ে। তবে ইনশাআল্লাহ আপনারা সাথে থাকেন এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকেন। যেরকমই হয় কোনদিন একটু কষ্ট হবে, কোনদিন একটু দেরি হবে হয়তোবা সময় একটু এদিক সেদিক হতেই পারে। তবে আশা করি সবগুলো বিষয়ই খুব শীঘ্রই গুছিয়ে যাবে এবং খুব সুন্দরভাবে আ গুছালোভাবে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হতে পারবেন। এবং আমি একটা কথা আগেও অনেকবার বলেছি যে এই প্রতিষ্ঠানে এবং যারা আপনারা ক্লাসে যুক্ত আছেন, আপনারা নিয়মিত অংশগ্রহণ করছেন, আপনারাও কিন্তু প্রতিষ্ঠানের দায়িত্বশীলদেরই অন্তর্ভুক্ত। আপনাদের সহযোগিতা, আপনাদের অংশগ্রহণ এই সবকিছু মিলিয়েই কিন্তু প্রতিষ্ঠান অগ্রসর হবে এবং আপনারা উপকৃত হবেন। শুধু আপনারা না, আরো অনেক মানুষ উপকৃত হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলব। এই বিষয়টা নিয়ে আগেও কথা বলেছি এবং যারা পুরনো আমার ক্লাসে ছিলেন, আপনারা এই বিষয়ে আমার কাছ থেকে আলোচনা শুনেছেন। বিশেষ করে যারা ট্রেনিং এ ছিলেন, কাউন্সেলিং সেশন এ ছিলেন, তারা এই বিষয়ে আলোচনা শুনেছেন। কিন্তু যেহেতু অনেকেই নতুন আছেন এবং দীর্ঘদিন পরে যেহেতু ক্লাসগুলো শুরু করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে, আমরা মনে করেছি যে এই বিষয়টা নতুন করে আবার আলোচনা করা এবং সবাইকে একটু মনে করিয়ে দেওয়া দরকার। সেজন্য একটু সংক্ষেপে হলেও আমরা এই বিষয়টা নিয়ে কথা বলব, যেন সামনের ক্লাসগুলোতে আমরা কন্টিনিউ করতে পারি একটু সুন্দরভাবে। একটা ধারাবাহিকতা যেন আসে। সেজন্য আমি এই সাবজেক্টটা নিয়ে কথা বলব। একটু আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব আমাদের। আমাকে একটু কমেন্টেও জানাবেন। জি। আপনারা হয়তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ? মোবাইলে। কোন সমস্যা হলে আমাকে একটু কমেন্টে জানাবেন যে স্ক্রিনে একটা স্লাইড আছে। এটা মূলত এই স্লাইডটা মূলত আমাদের যে কাউন্সেলিং সেশন ছিল, স্পেশাল যে কাউন্সেলিং সেশন এবং সামনে থেকে আবারও শুরু হবে কাউন্সেলিং সেশনটা ডিসেম্বর থেকে ইনশাআল্লাহ। যারা গাইড বক্স এর জন্য আবেদন করেছেন এবং যাদের কাছে গাইড বক্স পৌঁছাবে, সেই গাইড বক্সের সাথে একটা কাউন্সেলিং সেশন আছে। যেন মায়েরা সরাসরি কাউন্সেলিং এর মাধ্যমে নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারে এবং ধাপে, ধাপে একদিনে তো হয় না আমরাও জানি, সকলেই জানি। ধাপে, ধাপে যেন সবগুলো সমস্যার সমাধান করতে পারেন এজন্যই কাউন্সেলিং সেশনটা। আমাদের আগের কাউন্সেলিং সেশনের একটা ক্লাস। এটা আমি এখন নতুন করে আবার রিপিট করছি এবং যারা আপনারা নতুন আছেন আপনাদের জন্য একেবারেই হয়তো নতুন হবে অনেকের জন্য। আর যারা পুরনো আছেন আপনাদেরকেও বলব
যে আবার ক্লাসটা একটু রিপিট করবেন। যে আলোচনাগুলো আগে হয়েছে, আজকে হয়তো নতুন কিছু বিষয় আপনারা এখান থেকে নতুন করে জানতে পারবেন। এবং যেহেতু দীর্ঘদিন মাঝখানে একটা গ্যাপ ছিল, এখন হয়তো আপনাদের কাছে নতুন করে আবার বিষয়টা গুছিয়ে আসবে এবং সামনের আলোচনাগুলো বুঝতে সহজ হবে। এজন্য কাউন্সেলিং সেশনে যে আমাদের এই যে কাউন্সেলিং সেশনটা ছিল, এটা আবার চালু হবে ডিসেম্বর থেকে গাইড বক্সের সাথেই। গাইড বক্স হাতে যাওয়ার আগে পরেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আমরা কাউন্সেলিং সেশনের আলাদা একটা গ্রুপ আছে। আপনারা যারা গাইড বক্সের জন্য আবেদন করেছেন, আপনারা ইতিমধ্যে সকলেই গাইড বক্সের যে সেশন আছে, ওই কাউন্সেলিং সেশনে যুক্ত হয়ে গেছেন। ওই গ্রুপের মধ্যেই বিস্তারিত জানানো হবে। আজকে আমি স্লাইড গুলো এখানে আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু আলোচনা করব। পুরনোরা ইতিমধ্যেই বুঝে গেছেন যে কোন বিষয়ে আলোচনা করব, সেটা হলো ডিমান্ড এবং রেসপন্স। অনেকবার বলেছি, আবারও বলছি, এর কারণ হলো যে এই দুইটা শব্দ, ডিমান্ড এবং রেসপন্স, দুইটা শব্দ আসলে শুধু দুইটা শব্দ না। এই দুইটা শব্দ যার ভেতরে যত বেশি ঢুকবে, আমি মনে করি যে সে তার সন্তানদের সাথে তার আচরণ বিধিটাকে সংশোধন করতে পারবে। এজন্যই বারবার গুরুত্ব দিয়ে এবং খুব জোর দিয়ে আমি এই কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করি। যেমন গতকালকে আমি দুইটা শব্দ বলেছিলাম, একটা হলো কারেকশন, আরেকটা হলো কানেকশন। আমার কাছে একটা বিষয় খুবই আনন্দের লেগেছে। আমি শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নিজের খুশি প্রকাশ করছি। সেটা হলো বেশ কয়েকজন, বলা যায় বেশ কয়েকজন আজকে আমাকে মেসেজ করেছেন, আমাদের পেজে মেসেজ করেছেন এবং যে গতকালকে যে আলোচনা আমরা করেছিলাম যে কারেকশন করা যাবে না, বরং সন্তানের সাথে কানেকশন তৈরি করতে হবে। তারপর সমালোচনা করা যাবে না, বদদোয়া করা যাবে না। ৪ টা পয়েন্ট কথা বলেছিলাম। আজকে বেশ কয়েকজন আমাকে লিখিতভাবে পাঠিয়েছে যে গতকালকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো শিখেছি, সেগুলোকে নোট করে নিজের ডায়েরিতে, আমি গতকালকে বলেছিলাম যে আপনারা ডায়েরির মধ্যে নোট করবেন। এবং আজকে বেশ কয়েকজন ডায়েরির মধ্যে নোট করে ডায়েরির ছবি উঠিয়ে পাঠিয়েছেন। এটা আমি তাদের জন্য শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি এটার জন্য খুব বেশি খুশি হয়েছি। তার কারণ হলো, দেখেন, আমরা আসলে আলোচনা শুনি অনেক, বই পড়ি অনেক, অনেক পড়লাম, অনেক শুনলাম, কিন্তু যদি এটা আমার ভেতরে না আসে, তাহলে এই শোনার দ্বারা, এই পড়ার দ্বারা তেমন কোনো লাভ নেই। আপনি কয়টা বই পড়বেন বলেন? যদি শুধু ধরেন যে সন্তানকে লালন পালন কিভাবে করতে হয়, এই বিষয়ে যদি আমার কাছে আপনি বলেন যে এই বিষয়ে কতগুলো বই আছে, আমাকে একটা লিস্ট দেন। আমি যদি আপনাকে লিস্টটা দেই যে বাংলাতে, ইংরেজিতে, আরবিতে আমাদের কাছে যে লিস্ট আছে, যে পুরো পৃথিবীতে এখন অ্যাভেইলেবল যে বইগুলো পাওয়া যায়, যে শুধু সন্তানকে লালন পালন করার বিষয়ে, আমি মনে করি যে এই লিস্ট যদি আপনাকে দেওয়া হয় এবং আপনি যদি পড়া শুরু করেন একটা একটা করে বই, তাহলে মনে হয় আপনার সারা জীবন শেষ হয়ে গেলেও আপনি শেষ করতে পারবেন না। সম্ভব না। এত পরিমাণে বই আছে। এমনও বই আছে আমাদের সংগ্রহে এবং আমাদের তালিকার ভেতরে, আমরা যেগুলোকে সামনে রেখে পড়াশোনা করি, যে একটা সাবজেক্টের উপরে শুধু, যে সন্তানের, ধরেন যেটা বলা হয় চাইল্ড সাইকোলজি, যে তার শৈশবকালীন যে তার চিন্তা, তার চেতনা, এগুলো নিয়ে পড়াশোনা করার জন্য যে বইপত্র আছে, এরকম অনেক বই আছে যেটা ৪ খণ্ড, ৫ খণ্ড, ৪-৫ ভলিউমে, আরবিতে, উর্দুতে, ইংরেজিতে, বিভিন্ন ভাষায় আছে। শুধু পড়াশোনা, শুধু আলোচনা শোনা, শুধু কোর্স করা, শুধু ক্লাস করা, আসলে এগুলোর মাধ্যমে তেমন কোনো ফায়দা হয় না। মূল বিষয়টা হলো যে আমি আমার ভেতরে কতটুকু নিতে পারছি, এটা হলো মূল বিষয়। আপনি একটা বই পড়লেন ৫০০ পৃষ্ঠার, ৪০০ পৃষ্ঠার, এখান থেকে হয়তো আপনি ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা মৌলিক বিষয় আপনার নিজের ভেতরে ধারণ করেছেন। ওটাই আপনার। আর বাকি যতগুলো পড়েছেন, এটা আসলে আপনার না। এজন্য আমি একটা বিষয়ে জোর দিই, পড়েন একটু কম। আলোচনা শুনেন ঠিক আছে। কিন্তু যতটুকুই পড়েন, যতটুকুই শুনেন, নিজের ভেতরে নেওয়ার চেষ্টা করেন। আর নিজের ভেতরে নেওয়ার জন্য সবচেয়ে
উপকারী যে পদ্ধতি সেটা হলো নিজের ব্যক্তিগত একটা ডায়েরি থাকতে হবে, যে ডায়েরির মধ্যে আপনি নোট করবেন আপনার ভাষায়, আপনি যেভাবে পারেন, আপনার যেভাবে লিখতে ভালো মনে হয় ঠিক সেইভাবে আপনি যা অনুধাবন করেছেন, আপনি যা বুঝেছেন সেটা নিজের ভাষায় লিখেন, সংক্ষেপে লিখেন। অনেকেই বলে যে আমার তো লেখার অভ্যাস নেই, লিখতে পারি না। দেখেন, এটা কিন্তু কারোর জন্য না। আপনি পরীক্ষা দিচ্ছেন না যে আপনি এটা পরীক্ষার খাতা লেখা সুন্দর হচ্ছে না, ভাষা সুন্দর না, নাম্বার কম পাবেন, এরকম তো কিছু না। আপনার নিজের জন্য এই ডায়েরিটা তো আপনি ছাড়া আর কেউ দেখছে না, শুধু আপনার জন্য। কিন্তু আপনি যখন নিজের হাতে কলম নিয়ে আপনার ডায়েরিতে লিখবেন যে আমি আজকে আলোচনা থেকে এই কথাটা শিখেছি যে আমার সন্তানের সমালোচনা করা যাবে না, তখন কি হবে জানেন? যে আপনার আঙ্গুল দিয়ে যখন আপনি কলম দিয়ে লিখলেন, আপনার মস্তিষ্ক এই সিগন্যালটা গ্রহণ করবে যে না, আমাকে সমালোচনা করা যাবে না। একটা হলো আমি আপনাকে বললাম, আপনি কিন্তু কানে শুনলেন, কানের মাধ্যমে আপনার মাথায় এটা গেল, একটা সিগন্যাল সে গ্রহণ করেছে। কিন্তু এর থেকেও শক্তিশালী সিগন্যাল হলো আপনার নিজের হাতে কলমের মাধ্যমে যখন আপনি খাতায় লিখবেন, আপনার হাত যখন ওখানে ব্যবহার হবে, আপনার নিজের শক্তি যখন ওখানে ব্যবহার হবে, তখন আপনার মস্তিষ্ক এই সিগন্যালটা খুব মজবুত ভাবে, খুব শক্তভাবে গ্রহণ করবে। আপনার মাথার ভেতরে এটা গেঁথে যাবে যে না, আমার সমালোচনা করা যাবে না, আমার সন্তানের কখনোই সমালোচনা করা যাবে না। এজন্য আমি অনেক খুশি হয়েছি যে যারা নোট করেছেন সংক্ষেপে, অনেক ব্যস্ততা আপনাদের আছে, তারপরেও আমি বলব যে আপনারা একেবারে মৌলিক পয়েন্ট গুলো নিজের ভাষায়, নিজের যেভাবে সহজ হয়, বাংলায় হোক ইংরেজিতে হোক, আপনি যেভাবে বুঝেন নিজের ভাষায় একটু ডায়েরির মধ্যে লেখেন। এটা আপনার ডায়েরি, আপনার নিজের। আপনি মা হিসেবে আপনার একটা ডায়েরি থাকবে যে আমার মাতৃত্বটা কেমন হবে, আমার সন্তানের সাথে আমার আচরণ কেমন হবে, এই বিষয়টা আমি লিখব প্রতিদিন। আজকে যারা লিখেছেন, লিখে ছবি উঠিয়ে পাঠিয়েছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুকরিয়া, অনেক কৃতজ্ঞতা, এবং আমাদের পক্ষ থেকে আহ আমরা অনেক বেশি খুশি হয়েছে এটার জন্য। আপনাদের কাছেও, সকলের কাছে অনুরোধ, আপনারা এই কাজটুকু করবেন। যখনই কোনো বই পড়ছেন, বই পড়ার পরে, পুরো বইটা পড়ার পরে আপনি যতটুকু পড়লেন, ধরেন আজকে 10 পৃষ্ঠা পড়লেন, 10 পৃষ্ঠা পড়ার পরে একটু নিজের সাথে বসেন, একা একা বসে ডায়েরিটা খুলেন, বলে যে আমি 10 পৃষ্ঠা থেকে আপনি কি শিখেছেন, আপনার নিজের ভেতরে কতটুকু ধারণ করেছেন সেটাকে নোট করেন। এইভাবে যখন আপনি লিখতে থাকবেন, লিখতে থাকবেন, তখন দেখবেন যে আপনার ভেতর থেকে আপনি পরিবর্তন হয়ে আসছে। আরেকটা কাজ করবেন, এটা আজকে আমি, এখন যারা আপনারা শুরুতে ক্লাসে আছেন বা পরবর্তীতে যারা লাইভ দেখবেন, সকলকেই বলছি যে আজকের ক্লাসের পরে থেকে আপনারা নিয়মিত একটা কাজ করবেন। নিয়মিত একটা কাজ করবেন, একটা হলো আপনার ডায়েরির মধ্যে আপনি লিখবেন। আর দ্বিতীয় কাজ যেটা, সেটা হলো, যেহেতু আপনাদের জন্য একাডেমির পক্ষ থেকে গ্রুপের ব্যবস্থা করা হয়েছে, আমাদের ফেসবুকেও গ্রুপ আছে, এখানে শুধু আপনারাই আছেন, মায়েরাই শুধুমাত্র। এখানে প্রায় 19,000-এরও বেশি মায়েরা যুক্ত আছেন। তো দেখেন, একটা বড় ফ্যামিলি, একটা কমিউনিটি। এখানে সবাই, যে 19,000 মানুষ আছে, সবাই কিন্তু এখানে সন্তানের মা, সবাই আপনার মতো একই ধরনের মানুষ। সবাই এখানে, সবাই তার নিজের সন্তানকে ভালো মানুষ করতে চায়, সবাই চায় শিখতে। এত সুন্দর একটা পরিবেশ, আমরা চাই যে এই সুন্দর পরিবেশটা আরো সুন্দর হোক ধীরে ধীরে। একটা কাজ আপনারা করবেন, প্রতিদিন ক্লাসের পরে একটু কষ্ট করে 10টা মিনিট সময় দেন। আমরা যদি একাডেমি থেকে এতগুলো মানুষ, এতগুলো দায়িত্বশীল মানুষ আপনাদের জন্য কষ্ট করতে পারে, আপনারা একটু কষ্ট করেন। সেটা হলো প্রতিদিন ক্লাসের পরে 2 মিনিট হোক, যতটুকু সময় পান, ক্লাসের থেকে যে বিষয়গুলো আপনি শিখেছেন সেগুলো একটু লিখে গ্রুপে পোস্ট করেন। তাহলে কি হবে আমি বলি। দেখেন, আপনার মতো হয়তো অনেক মা আছেন, যে মায়েরা সংসারের ব্যস্ততা বা বিভিন্ন কারণে হয়তো তারা ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি আজকে, শরীর হয়তো ভালো না, অসুস্থ আছে, বা যে কোনো ব্যস্ততা, কোনো একটা কিছু হয়েছে, হয়তো ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু যখন আপনি পুরো 1 ঘন্টার একটা ক্লাস, আধা ঘন্টার একটা ক্লাস, একটা আলোচনা,
আলোচনার সার সংক্ষেপটা ধরেন ৩-৪ শব্দে ৩-৪ বাক্যে কয়েক লাইনে আপনি লিখলেন, লিখে আপনি পোস্ট করেন। একটা হয়তো যদি সম্ভব হয় একটা পোস্টার দিয়ে, না হলে স্বাভাবিকভাবে লিখে যখন পোস্ট করলেন, এই পোস্টটা যখন আরো ১০ জন পড়বেন, আরো ১০ জন পড়ার পরে তার জীবনে বাস্তবায়ন করবেন। হয়তো তার পোস্টটা পড়তে ৫ মিনিট সময় লাগবে। তার হয়তো ১ ঘন্টার ক্লাসে উপস্থিত হওয়ার সময় হয়নি। যেকোনো কারণেই হোক। আপনারও তো এমন একটা সময় আসতে পারে কোনদিন যে আপনি হয়তো ক্লাসে উপস্থিত থাকতে পারলেন না। তখন একে অপরকে যে সহযোগিতা করা, যে আপনি একটা লিখলেন, এই লেখাটা আরেকজন পড়ল, পড়ার পরে তার পুরো চিন্তাটাই পরিবর্তন হয়ে গেল। কারণ গতকালকের ক্লাসের কথাই বলি যে হয়তো লম্বা কথা বলেছি, উদাহরণ দিয়ে বিভিন্ন বিষয় বলে কথা বলেছি। তো যখন আপনি সারসংক্ষেপটা লিখবেন যে সন্তানের সাথে আমাদের কারেকশন কম করতে হবে, কানেকশন বেশি থাকতে হবে, সমালোচনা করা যাবে না। এই কথাগুলো আপনি আপনার ভাষায় লিখেন। লিখে পোস্ট করেন। আরো ১০ জন, ৫০ জন, ১০০ জন ওখান থেকে শিখবে। এটার সবচেয়ে বড় উপকারটা আমি বলি, হ্যাঁ? দেখেন, একজন মা যখন এই জিনিসটা শেখার পরে তার জীবনে বাস্তবায়ন করবে, এটার কারণে তার জীবনটা সুন্দর হবে, তার সন্তানের জীবন সুন্দর হবে। তার দিলের ভেতর থেকে একটা দোয়া আসবে। কার জন্য? যার লেখার মাধ্যমে আমি এই বিষয়টা পেয়েছি। আমাদের জন্য দোয়া আসবে, আপনার জন্য দোয়া আসবে। এই দোয়াগুলো আমাদের জন্য সম্পদ। আমাদের জীবনকে সুন্দর করার জন্য। আমরা হয়তো নিজেদের আমলের মাধ্যমে, নিজেদের চেষ্টার মাধ্যমে হয়তো অনেক দূর পর্যন্ত যেতে পারবো না। কিন্তু আরেকজন মায়ের দোয়া যখন আমার কাছে আসবে, তখন অটোমেটিকই দেখবেন যে আপনার জীবনটা সুন্দর হয়ে যাচ্ছে। আপনার সন্তানের জীবন সুন্দর হয়ে যাচ্ছে। এজন্য জীবনে সবসময় চেষ্টা করা মানুষের কাছ থেকে দোয়া নেওয়া। আর দোয়া নেওয়ার একটা পদ্ধতি আমাদের দেশে কালচারাল ভাবে প্রচলিত, যে যখন একজন একজনের সাথে সাক্ষাৎ হয়, তখন আমরা বলি যে ভাবি দোয়া করবেন বা দোয়া চাই। এটা আমরা সবসময় বলি, কিন্তু আমাদের কালচারাল একটা রীতি আছে যে দেখা হলেই, সাক্ষাৎ হলেই আমরা দোয়া চাই একে অপরের কাছে। এটা ভালো। হ্যাঁ? সবসময় একজন একজনের কাছ থেকে দোয়া চাও। কিন্তু এটা দেখেন আসলে দোয়া যে আমরা চাই, এটা কিন্তু একটা অনেকটা ফর্মালিটির মতো বলা যায়। এভাবে চেয়ে আসলে দোয়া কয়জন করে বলেন? দোয়া আসলে কোনটা? দোয়া হলো মনের ভেতর থেকে যে অনুভূতিটা আসে, যে আমি তার দ্বারা উপকৃত হয়েছি। তখন আসলে দোয়া চাইতে হয় না। তখন দিলের ভেতর থেকেই একটা অনুভূতি তৈরি হয়। ওইটাই মূলত দোয়া। যে তার মাধ্যমে আমার অনেক বড় উপকার হয়েছে। আল্লাহ আপনি তাকে ভালো করেন। এই যে হাত উঠালো না, কোনো কিছু না, শুধু মৌখিকভাবে বলল যে আমি তো তার দ্বারা অনেক উপকৃত হয়েছি। আল্লাহ আপনি তাকে ভালো করেন। এটাই দোয়া। এজন্য আপনাদেরকে এই অনুরোধটুকু করব যে ক্লাসের পরে প্রতিদিন চেষ্টা করেন। ১ লাইন হোক, ২ লাইন হোক, আপনি যতটুকু পারেন কষ্ট করে গ্রুপে লেখেন। এটার উদ্দেশ্য হলো যে আপনার মতো আরো শত, শত মায়েরা গ্রুপে আছেন, যাদের হয়তো সময় হচ্ছে না, তারা ক্লাসে উপস্থিত হতে পারছেন না। তারা এটার মাধ্যমে উপকৃত হবে এবং একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আমরা একে অপরের কাছ থেকে শিখতে থাকবো। আমি নিজে আমার কথা বলি, হ্যাঁ? আমিও সবসময় চেষ্টা করি আপনাদের কাছ থেকেও শিখতে, সবার কাছ থেকে। প্রত্যেকটা মানুষের কাছেই কিছু না কিছু আছে। একেকজনের একেক ধরনের অভিজ্ঞতা আছে। একেকজনের কাছে একেক ধরনের শিক্ষা আছে। আমি জানি না যে কার কাছ থেকে কোন জিনিস শিখলে আমার নতুন কিছু হবে এবং আমি হয়তো সামনে এটার দ্বারা ভালো কিছু করতে পারবো। এজন্য সবাই সবার কাছ থেকে শেখার চেষ্টা করা, একে অপরের সাথে একটা সুন্দর পরিবেশ তৈরি করা, কানেকশন তৈরি করা। যাই হোক, আজকের কথায় যাচ্ছি। আমরা যে বিষয়টার কথা বলবো, সেটা হলো সন্তান প্রতিপালনের মৌলিক ২ টি দিক, ডিমান্ড এবং রেসপন্স। শব্দ দুটো ইংরেজি, সামনে ব্যাখ্যা সহ আসবে। আজকে আমি এই টপিকটার উপরে কিছুটা ইঙ্গিত দিয়ে যাব এবং এটার উপরে ধারাবাহিকভাবে আরো কিছু কথা সামনে আসবে ইনশাআল্লাহ। সেটা হলো স্ক্রিনটা। আচ্ছা, কমেন্টে একটু কষ্ট করে আপনারা জানাবেন যে স্ক্রিনের যে লেখাগুলো, আমরা আসলে এখনো পুরোপুরি নিশ্চিত না যে স্ক্রিনের লেখাগুলো আপনাদের ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু কষ্ট করে জানাবেন ১ জন ২ জন যে স্ক্রিনের যে লেখাগুলো আছে, তাহলে আমার জন্য বলতে সহজ হবে যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর যদি দেখতে না পারেন, তাহলে হয়তো মৌখিকভাবেই বেশি বলতে হবে। একটু যেকোনো ১ জন বা ২ জন কষ্ট করে একটু কমেন্টে লিখবেন যে আপনারা উম স্ক্রিনের যে লেখাগুলো, অবশ্যই স্ক্রিনে
জি। দেখা যাওয়ার কথা। জি। আচ্ছা। জি, আচ্ছা। মোটামুটি যেহেতু বেশ কয়েকজনের কাছেই দেখা যাচ্ছে, তাহলে আশা করি সবার কাছেই দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনের লেখাটা আপনারা তো এক নজর দেখলেই পড়ে নিতে পারেন। কোন অসুবিধা নেই। শুধু পড়ে নিলে হবে কি, মানে আমার হয়তো পুরো কথাটা বলতে হবে না। আমি শুধু ইঙ্গিত দিয়ে সামনে চলে যেতে পারবো। মৌলিক যে কথাটা, সেটা হলো শুধু সন্তান না, মানুষের সাথে যে আমাদের সম্পর্কটা না, পুরো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে আমাদের সম্পর্কটা এই ২ টা শব্দের ভেতরেই সীমাবদ্ধ। যে কারো সাথে। এর আগে আমি আপনাদেরকে যদি ২ টা শব্দের অর্থ বলে নেই, ডিমান্ড এর অর্থ কি, রেসপন্স এর অর্থ কি? আপনার স্ক্রিনেই হয়তো দেখবেন। ডিমান্ড অর্থ কি? প্রত্যাশা, চাওয়া। এই তো। এটা তো আমরা বুঝি যে অমুকের ডিমান্ড বেশি বা বাজারে অমুক জিনিসটার ডিমান্ড বেশি। ডিমান্ড শব্দ তো পরিচিত শব্দই। আর দ্বিতীয়টা হলো রেসপন্স। রেসপন্স শব্দের অর্থ হলো মূল্যায়ন করা। চাহিদাকে বা কারো চাওয়াকে, কারো কোনো প্রত্যাশাকে মূল্যায়ন করা। রেসপন্স। মূল্যায়ন করা বা তার ডাকে সাড়া দেওয়া। অনেকেই বলে যে আমাকে সে রেসপন্স করে না। তার রেসপন্সিবিলিটি কম। এই রেসপন্স। ২ টা শব্দ। তো দেখেন পুরো পৃথিবীতে আচ্ছা ছোট একটু হ্যাঁ, কষ্ট হবে। আমরা দেখি। এটা যেহেতু আগের জুম ক্লাসের একটা স্লাইড ছিল, সেজন্য আসলে লেখাগুলো একটু ছোট ছিল। এজন্যই আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের কষ্ট হচ্ছে কিনা। সামনে ইনশাআল্লাহ আপনাদেরকে এই পুরো স্লাইড গুলো আমি উম পিডিএফ করে বা ছবি আকারে সুন্দর করে দিয়ে দিব ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা চালু হয়ে গেলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আপাতত ক্লাসে যতটুকু না হলেই না হয়ে যায়। যেহেতু আমরা আসলে সীমিত পরিসরে শুরু করেছি, এজন্য সবকিছু এখন একেবারে গোছানো হবে না। একটু এলোমেলো করেই আমাদের চলতে হবে। ইনশাআল্লাহ আবার সুন্দরভাবে হয়ে যাবে সবকিছু। আচ্ছা, ডিমান্ড এবং রেসপন্স। দেখেন, আমাদের যার সাথে সম্পর্ক আছে, আপনি একজন মানুষ, আপনার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। প্রত্যেকের সাথেই আপনার একটা সম্পর্ক আছে, রিলেশন আছে। স্বামী-স্ত্রীর মাঝে সম্পর্ক আছে। পৃথিবীতে আমাদের বন্ধু-বান্ধব সবার সাথে একটা সম্পর্ক হয়। সহপাঠী, সহকর্মী সবার সাথেই সম্পর্ক হয়। অফিসে সব জায়গায় একটা সম্পর্ক হয়। সবগুলো সম্পর্কের মূল কথা হলো ডিমান্ড এবং রেসপন্স। এবং এই ২ টা জিনিসকে সমন্বয় করেই মূলত সম্পর্কগুলো টিকে থাকে। অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই কিছু ডিমান্ড থাকে, আবার রেসপন্সিবিলিটি থাকে। আপনার বাবার কাছে আপনার কিছু চাওয়া আছে। আপনার ভাইয়ের কাছে, আপনার বোনের কাছে, আপনার স্বামীর কাছে, যার সাথে আপনার রিলেশন আছে তার কাছে আপনার কিছু চাওয়া আছে। অপর পক্ষ থেকে এই চাওয়াগুলোর রেসপন্স কেমন হচ্ছে, এটার উপরে নির্ভর করে যে আসলে সম্পর্কটা কেমন। আপনার বাবার কাছে আপনার কিছু ডিমান্ড আছে। আপনার বাবার পক্ষ থেকে যদি সেই ডিমান্ডটার সঠিক রেসপন্স না হয়, তাহলে কিন্তু সম্পর্কটা আসলে ভালো থাকে না। আপনার স্বামীর কাছে আপনার কিছু ডিমান্ড আছে। যদি ডিমান্ডটা সঠিক রেসপন্স না হয়, তাহলে সম্পর্কটা একটু সমস্যা হয়ে যায়। ঠিক তেমনি বিপরীত দিক থেকে আপনার স্বামীরও কিছু ডিমান্ড আছে আপনার কাছে। যদি আপনার পক্ষ থেকে সঠিক রেসপন্স না হয়, তাহলে আসলে সম্পর্কের মাঝে একটু সমস্যা হয়। এরকম প্রত্যেকটা সম্পর্ক, যে মানুষটার সাথে আমাদের ক্ষণিকের সম্পর্ক হয়, ক্ষণিক, একেবারে অল্প সময়ে, সেখানেও আমাদের সম্পর্কটা ডিমান্ড এবং রেসপন্স এরই হয়। যেমন ধরেন, আপনি বাসে কোথাও ভ্রমণে যাচ্ছেন, ট্রেনে, বাসে কোথাও যাচ্ছেন। তো আপনার পাশের সিটে যে মানুষটা বসা, তার সাথে কিন্তু আপনার সম্পর্কটা একেবারেই ক্ষণিকের। সে আপনার সহযাত্রী এই সফরের মধ্যে। যতক্ষণ আপনি এই সফরে আছেন, বাসে আছেন, গাড়িতে আছেন ততক্ষণ। হয়তো ২ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা এই সময়টুকু। এই সময়টাও
তার সাথে আপনার সম্পর্কটা নির্ভর করে ডিমান্ড এবং রেসপন্সের উপরে। আপনি হয়তো চান, আপনার ডিমান্ড হলো যে আমার পাশের সিটে যে মানুষটা বসা থাকবে সে যেন ধূমপান না করে। এটা আপনার ডিমান্ড, যে একজন মানুষ যখন ধূমপান করবে আমার কষ্ট হবে, আমি এটা পছন্দ করি না। এটা আপনার ডিমান্ড যে সে যেন ধূমপায়ী না হয়, কথার কথা। এরকম আরো কিছু বিষয় থাকতে পারে। অপর দিক থেকে যদি সঠিক রেসপন্সটা না হয়, সে যদি ধূমপান করে, তাহলে কিন্তু আপনি কষ্ট পাবেন। আপনার মনের ভিতরে একটা কষ্ট অনুভব করবেন, যে শারীরিকভাবেও কষ্ট হবে, মানসিকভাবেও আপনার কষ্ট হবে। যে আমার চাওয়া ছিল, হয়তো তাকে মুখ ফুটে বলেননি, কিন্তু আপনার ভেতর থেকে একটা ডিমান্ড ছিল যে আমার পাশের সিটে যে মানুষটা বসবে সে যেন ধূমপান না করে। কিন্তু দেখলেন যে আল্লাহর ইচ্ছা, আপনি বসেছেন, লোকটা ধূমপান করা শুরু করেছে। তখন আপনি ভেতর থেকে কষ্ট পাওয়া শুরু করবেন। হয়তো যদি মুখ ফুটে বলতে পারেন তাহলে হয়তো বলবেন। আর যদি বলতে না পারেন তাহলে কষ্ট করে একটু সবর করবেন। সময়টা যখন শেষ হয়ে যাবে, বাস থেকে নামবেন, তখন শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে যে যাক, কোন রকম বেঁচে গেলাম। আল্লাহ আমাকে উদ্ধার করেছেন বড় বিপদ থেকে। পরবর্তীতে কারো সাথে দেখা হলে হয়তো বলবেন যে আজকে যা কষ্ট হয়েছে বাসে, মানে পুরোটা সময় খুব কষ্টের মধ্যে ছিলাম। অথচ ঠিক দেখেন, যদি ২ জন ধূমপায়ী, ২ জন মানুষই ধূমপান করে, এরকম ২ জন মানুষ যদি পাশাপাশি বসে, তাহলে কিন্তু তার ওই ডিমান্ডটা থাকবে না যে পাশের সিটের মানুষটা ধূমপান না করুক, এই ডিমান্ডটা থাকবে না। পাশের সিটের মানুষটা যদি ধূমপান করেও তার কাছে খুব বেশি খারাপ লাগবে না। দেখেন এখানে কিন্তু আচরণ একই। আপনি বসেছেন, আপনি ধূমপানটা পছন্দ করেন না। আপনার ডিমান্ড ছিল যে পাশের সিটের মানুষটা যেন ধূমপান না করে। এজন্য সে ধূমপান করলো, আপনার কষ্ট হলো। ঠিক আরেকজন মানুষ বসলো তার পাশে, সেও ধূমপান করলো, কিন্তু ওই মানুষটা কিন্তু কষ্ট পায় না। কেন কষ্ট পায় না? কারণ তার এই ডিমান্ড নাই। তার কথা হলো যে আমি নিজেও ধূমপান করি। পাশের জন যদি ধূমপান করে, তাহলে প্রয়োজনে তার সাথে আমি আরো অংশীদার হইলাম। ২ জনে মিলে ধূমপান করলাম। এই তো, কষ্ট কিন্তু লাগে না তখন। একই আচরণ। একজনের জন্য কষ্টকর, অন্যের জন্য আবার সেটা কষ্টকর না। কারণ কি? ডিমান্ডের পার্থক্যের কারণে। ডিমান্ড অনুযায়ী যদি রেসপন্স হয়, তাহলে সম্পর্কটা ভালো হয়। আর ডিমান্ড অনুযায়ী যদি রেসপন্স না হয়, তাহলে সম্পর্কটা আস্তে, আস্তে নষ্ট হয়। আশা করি ডিমান্ড এবং রেসপন্স এর মৌলিক ব্যাখ্যাটা আপনারা বুঝতে পেরেছেন, যে আসলে ডিমান্ড বলতে কি বোঝায়, রেসপন্স বলতে কি বোঝায়। ডিমান্ড হলো আমাদের পক্ষ থেকে যে চাহিদাটা হয়, আর রেসপন্স হলো যার কাছে আমি চাহিদা করছি তার পক্ষ থেকে এই চাহিদাকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে, চাহিদাটার সাথে কি ধরনের ব্যবহার করা হচ্ছে, এটাকে বলা হয় রেসপন্স। এটা তো আমি এক দিক থেকে বললাম যে আমার পক্ষ থেকে ডিমান্ড, অপর পক্ষ থেকে রেসপন্স। ঠিক তেমনি উল্টোটা তো হবে। অন্যের পক্ষ থেকে ডিমান্ড, আমার পক্ষ থেকে রেসপন্স। প্রত্যেকটা মানুষেরই ২ টা ভূমিকাই পালন করতে হয়। ডিমান্ডের ভূমিকাও আছে তার, রেসপন্সের ভূমিকাও আছে। কোনো ক্ষেত্রে সে ডিমান্ড করে, আবার কোনো ক্ষেত্রে সে নিজে রেসপন্সিবল হয়। সে আরেকজনের ডিমান্ডকে রেসপন্স করে। আপনি যখন ছোট ছিলেন, তখন আপনি আপনার বাবার কাছে, মায়ের কাছে বিভিন্ন ধরনের আবদার করেছেন, ডিমান্ড করেছেন। ঠিক ওই মানুষটাই আজকে যখন আপনি সন্তানের মা হয়েছেন, তখন আপনার সন্তান আপনার কাছে ডিমান্ড করছে। এখন আপনাকে রেসপন্স করতে হচ্ছে। আপনিও কিন্তু আরো অনেকের কাছে ডিমান্ড করেন। আপনার স্বামীর কাছে ডিমান্ড করেন, আপনার বাবা-মায়ের কাছে ডিমান্ড করেন, অথবা আপনার পাড়া-প্রতিবেশী আছে, আপনার আত্মীয়স্বজন আছে, আপনি যেখানে থাকেন ওখানকার মানুষের কাছে আপনার ডিমান্ড আছে। তো প্রত্যেকটা মানুষেরই কিছু ডিমান্ড থাকে, আবার কিছু রেসপন্স এরও জায়গা থাকে। এতটুকু ক্লিয়ার হলে আমি এখন একটু সামনের দিকে যাব, যে সন্তানের সাথে আমাদের যে সম্পর্কটা, পুরো সম্পর্কটা জন্মের পর থেকে পুরো সম্পর্কটা কিন্তু ডিমান্ড এবং রেসপন্সের সম্পর্কই। একেবারে পুরো সম্পর্কটা এই ২ টা শব্দের ভেতরেই সীমাবদ্ধ। সুতরাং এই ২ টা জিনিস আমরা যত ভালো করে বুঝতে পারবো, তত আমাদের সম্পর্কটা, আমাদের রিলেশনটা সন্তানের সাথে অনেক গভীর হবে, অনেক সুন্দর হবে, অনেক। দেখেন বাচ্চা জন্ম হলো, হ্যাঁ? জন্ম হওয়ার পরে বাচ্চা কান্নাকাটি করে কি জন্য? ক্ষুধা, খাবার খেতে চায়,
বা তার শরীরের কোনো চাহিদা আছে, হয়তো তার শরীর ঘেমে গেছে, গরম লাগছে, ঠান্ডা লাগছে, সে চাচ্ছে যেন তাকে এখন ঠান্ডা হলে তাকে যেন গরম কাপড় দেওয়া হয়, গরম লাগলে যেন ঠান্ডার ব্যবস্থা করা হয়, ক্ষুধা লাগলে যেন তার খাবারের ব্যবস্থা করা হয়, সেজন্য সে কান্না করে। এগুলো তার ডিমান্ড। এই ডিমান্ড গুলোর ক্ষেত্রে যদি আপনি সময় মতো সঠিকভাবে রেসপন্স করতে পারেন, তাহলে সন্তানের সাথে গুড রিলেশন তৈরি হবে শৈশবকাল থেকেই, একেবারে জন্মের পর থেকেই তৈরি হলো, এবং এই সন্তানটাও সঠিকভাবে বড় হতে থাকবে। কিন্তু যদি তার চাহিদাগুলো, তার যখন খাবার প্রয়োজন, আপনি সঠিকভাবে তাকে খাবার দিচ্ছেন না, তার চাহিদাগুলোকে সময় মতো এবং সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে আপনি পূরণ করছেন না, তাহলে কি হবে? এই সন্তানটা হয়তো শারীরিকভাবে অসুস্থ হবে, মানসিকভাবে অসুস্থ হবে, একটা সময় অসুস্থ মানে ভেঙে পড়বে। এই তো, এটা কিন্তু আমরা বুঝছি। মানে সন্তানের সাথে আমাদের একেবারে জন্মের পর থেকেই সম্পর্কটা হয়েছে ডিমান্ডের সম্পর্ক। সন্তান আমাদের কাছে ডিমান্ড করতে থাকে, তার মুখে বলার ক্ষমতা থাকে না, কিন্তু তার তখন ভাষা একটাই, কান্নার ভাষা শুধু। ওই কান্নার ভাষা দিয়েই সে সব ধরনের ডিমান্ড সে করতে থাকে। যখন একটু বড় হয়, একটু বয়স বাড়তে থাকে, তখন কান্নার সাথে সাথে একটু হাসতে থাকে, হাসির মাধ্যমেও সে অনেক কিছু ডিমান্ড করে। ওই ডিমান্ড গুলো আমরা পূরণ করতে থাকি, রেসপন্স করতে থাকি। শুরুর দিকে সন্তান জন্ম হওয়ার যে পরের ধাপগুলো, আমি একটু পেছনের স্লাইডে আবার যাচ্ছি। এখানে দেখেন একটা কথা লেখা হয়েছে যে এই দুইটা বিষয়ের উপরে নির্ভর করে সন্তানের বিকাশ। ডিমান্ড এবং রেসপন্সের উপরে নির্ভর করে সন্তানের বিকাশ। দুটো বিষয়ে যে যত বেশি ভারসাম্য বজায় রাখবে, তার সন্তান তত সুন্দরভাবে বেড়ে উঠবে। তার ভেতরের যে সুপ্ত প্রতিভাগুলো, এগুলোর বিকাশ ঘটবে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি গতকালকেও বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু সুপ্ত প্রতিভা থাকে, ওটা বের করতে হবে প্রত্যেকটা সন্তানের ভেতরে। আপনার সন্তানকে আপনার মতো বানানোর চেষ্টা করবেন না, গতকালকে বলেছি। এটা অনেক বড় অন্যায় সন্তানের উপর, অনেক বড় অবিচার। যে এটা আমি সামনে একসময় ক্লাসে বলবো। আমাদের এটা গাইড বক্সে লম্বা একটা চ্যাপ্টারই আছে শুধু এই বিষয়ের উপরে, ইচ্ছে পূরণের অত্যাচার সন্তানের উপরে। এই অন্যায়টা আমরা বাবা মায়েরা এত বেশি করি সন্তানের উপরে, যে আমার নিজের ইচ্ছা আমার সন্তানের উপরে আমি পূরণ করতে চাই। আমার জীবনে যে স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেছে, এই স্বপ্নগুলো আমার সন্তানকে দিয়ে আমি বাস্তবায়ন করতে চাই। এর থেকে বড় জুলুম সন্তানের উপর আর কিছু হয় না। এই ভুলটা আমরা একেবারে ব্যাপকভাবে করে যাচ্ছি। আমার স্বপ্ন ছিল ভালো ডাক্তার হব, হতে পারিনি, আমার সন্তানের হতে হবে। আমার কেরিয়ার এরকম করার স্বপ্ন ছিল, হয়নি, সন্তানের হতে হবে। আরো যত ধরনের স্বপ্ন হতে পারে, আমি পারিনি, আমার সমস্ত ব্যর্থতা, আমার সমস্ত অপূর্ণ স্বপ্ন, এগুলো সব পূরণ হবে আমার সন্তানের মাধ্যমে। অথচ সন্তান তো ভিন্ন একটা মানুষ, তাকে তার মতো করে তৈরি করতে হবে। তার ভিতরে আল্লাহ তাআলা কি যোগ্যতা দিয়েছে, তাকে আল্লাহ কিভাবে তার মাধ্যমে আল্লাহ তাআলা কি চান, ওই জিনিসটা আপনাকে বের করতে হবে। তাহলে আপনি সফল একজন মা হতে পারবেন, সফল বাবা হতে পারবেন। নিজের স্বপ্ন পূরণ করা না। এজন্য বলেছি এখানে যে সুপ্ত প্রতিভাগুলোর বিকাশ ঘটানোর জন্য আমাদেরকে ডিমান্ড এবং রেসপন্সটা বুঝতে হবে। আমি একটু সামনের দিকে যাই। হ্যাঁ, প্যারেন্টিং, আমরা এই কথাটা অনেক বেশি শুনি, এবং সন্তান লালন পালন বলতেই বুঝি প্যারেন্টিং। প্যারেন্টিং এর মূল কথাটা এখানে, এক কথায় বলতে গেলে, একেবারে সংক্ষেপে যদি কেউ জিজ্ঞেস করে যে আসলে প্যারেন্টিং বলতে কি বোঝায়, প্যারেন্টিং মানেই হলো যে ডিমান্ড এবং রেসপন্সের মাঝে সমন্বয় করা। এখন একটা কথা বলি, যে প্রথম তো বুঝলাম যে সন্তান জন্ম হলো, জন্ম হওয়ার পর থেকে এই সন্তানের অনেক ডিমান্ড আমার কাছে, আমি কিভাবে রেসপন্স করব এটার উপরে নির্ভর করে। কিন্তু সন্তান যখন একটু বড় হতে থাকে, 1 বছর হলো, 1.5 বছর হলো, একটু মানে সে এখন বসতে শিখেছে, হাঁটতে শিখেছে, একটু হালকা হালকা কথা বলা শিখেছে, একটু একটু করে বড় হচ্ছে, ওই সময় থেকে সন্তানের পক্ষ থেকে যেমন ডিমান্ড থাকে, বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের কাছে ডিমান্ড থাকে।
বরং আমাদের দেশের কালচার হলো কি, ওই সময়টাতে সন্তান যতটুকু ডিমান্ড করে বাবা মা তার থেকে কয়েক গুণ বেশি ডিমান্ড করে সন্তানের কাছে। আপনারা প্রত্যেকে একটু মিলিয়ে দেখবেন, প্রত্যেক বাবা মা এই কাজটা করেন, যে সন্তান যতটুকু ডিমান্ড করে তার বাবার কাছে মায়ের কাছে, সন্তানের বাবা মা সন্তানের কাছে তার থেকে অনেক বেশি ডিমান্ড করে। এখন দেখেন, সন্তানের পক্ষ থেকে কিছু ডিমান্ড আছে আপনার কাছে, আপনি রেসপন্স করছেন, ঠিক আছে, হয়তো সঠিকভাবেই করছেন। এখন আপনার পক্ষ থেকে যে ডিমান্ডগুলো সন্তানের কাছে আছে, সেগুলো তো সন্তান হয়তো সঠিকভাবে রেসপন্স করছে না। ওই সময়ে গিয়েই আসলে সম্পর্কগুলোর মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। দেখেন, যেই মানুষের ভেতরে রেসপন্সিবিলিটির যোগ্যতা এখনো হয়নি, রেসপন্সিবল না, সে এখনো রেসপন্সিবল হওয়ার মতো যোগ্যতা তাকে আল্লাহ তাআলা দেননি, তার কাছে যদি আপনি ডিমান্ড করেন, তাহলে আসলে তার দোষ না আমার আপনার দোষ। কার কাছে ডিমান্ড করতে হবে, কার কাছে ডিমান্ড করা যাবে না, এটা তো আমাকে বুঝতে হবে আগে। আমি তো যে কারো কাছে ডিমান্ড করতে পারি না। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি ধরেন রাস্তা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ? একজন অপরিচিত মানুষ রাস্তার মধ্যে, যার সাথে আপনার কোনোদিন কোনো পরিচয় নেই, কোনোদিন কোনো কথা হয়নি, কোনো কিছুই না। আপনি রাস্তায়, ধরেন আপনার রাস্তার মধ্যে কোনো একটা প্রয়োজন আছে, হঠাৎ করে আপনার হয়তো টাকার কোনো প্রয়োজন হয়েছে বা যেকোনো জিনিসের একটা প্রয়োজন হয়েছে। এখন একজন অপরিচিত মানুষের কাছে আপনি ডিমান্ড করেন যে আমার এই প্রয়োজনটা আপনি পূরণ করেন। এখন আসলে সে কি এখানে রেসপন্সিবল কিনা? সে কেন করবে আপনার প্রয়োজন পূরণ? আপনার সাথে তার না আছে কোনো পরিচয়। তারপরে আপনার প্রয়োজনটাও হয়তো ওরকম কোনো প্রয়োজন না যে একেবারে আপনি অসহায় হয়ে পড়েছেন। হয়তো তার সাধ্যের ভিতরেও না আপনার প্রয়োজনটা পূরণ করা। তাহলে সে কেন করবে? আর আপনি যদি একজন বুদ্ধিমান মানুষ হন, তাহলে তো আপনি অপরিচিত একজন মানুষের কাছে ডিমান্ড করতেও পারেন না। কারণ আপনি বুঝতেছেন যে ডিমান্ড করার জন্য একটা জায়গা লাগে। এমন কারো কাছে ডিমান্ড করতে হয়, ডিমান্ড করার জন্য কিছু শর্ত আছে। যেমন তার মধ্যে একটা শর্ত হলো যে সে রেসপন্সিবল কিনা। এই মানুষটা আমার জন্য রেসপন্সিবল কিনা। অর্থাৎ আমার চাহিদাগুলো পূরণ করা এটা তার দায়িত্বের ভিতরে পড়ে কি, ১ নাম্বার। ২ নাম্বার হলো তার চাহিদা পূরণ করার যোগ্যতা আছে কিনা। ৩ নাম্বার হলো তার ডিমান্ড বোঝার মতো যোগ্যতা আছে কিনা। এমনও তো হতে পারে যে ডিমান্ড বোঝার মতো যোগ্যতাই তার হয়নি। তাহলে আমি তার কাছে ডিমান্ড করলে এরপরে যদি সে রেসপন্স না করে, এটা কি তার দোষ না আমার দোষ? আমি কেন বুঝলাম না যে তার কাছে ডিমান্ড করাটাই আমার উচিত হয়নি? দেখেন, ঠিক এই জিনিসটা সন্তানের ব্যাপারে এই ভুলটা আমাদের সবচেয়ে বেশি হয়। যে সন্তান যখন একটু বয়স হতে থাকে, ১ বছর, ১.৫ বছর, ২ বছর হলো, এরপর থেকে সন্তানের কাছে আমাদের ডিমান্ডের তালিকাটা বড় হতে থাকে। আমরা অনেক কিছু চাইতে থাকি সন্তানের কাছে। মুখে তো বলি না, কিন্তু অনেক কিছু চাই। কেমন? যেমন ধরেন, এই যে এখন যে প্রশ্নটা, হ্যাঁ? অ্যা প্রশ্নটা আমি পড়ি। ধরেন বাবা-মা যখন কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকে, তখন সন্তান বেশি বিরক্ত করলে তাকে কিভাবে সামলাবো? আমি প্রশ্নটাই পড়ছি, হ্যাঁ? আমার বাচ্চা ভাত, চাল, মুড়ি দিয়ে ঘরে ছড়িয়ে ছিটিয়ে খেলতে পছন্দ করে। আমার তো বারবার পরিষ্কার করতে কষ্ট হয়। সেক্ষেত্রে কিভাবে কি করব? ধরেন এই প্রশ্ন এলো, হ্যাঁ? প্রশ্নটা তো খুবই যৌক্তিক একটা প্রশ্ন। এটা তো স্বাভাবিক একটা বিষয়। কারণ আপনি সারাদিনে কয়বার ঘর ঝাড়ু দিবেন? স্বাভাবিক বিষয় না একেবারে? যে একটা ঘর মানুষ কয়বার পরিষ্কার করতে পারে? স্বাভাবিকভাবেই এটা একটু কষ্টকর। তারপরে হলো হয়তো আপনি কোনো একটা বিষয়ে দুশ্চিন্তায় আছেন, পেরেশানির মধ্যে আছেন। ওই সময় যদি বাচ্চা বিরক্ত করতে থাকে, তাহলে আপনি কি করবেন? স্বাভাবিক বিষয়। কিন্তু দেখেন, এই বিষয়টাকে কিন্তু খুব হালকা ভাবেই সমাধান করা সম্ভব। একটু চিন্তা করে দেখবেন। হ্যাঁ? আপ প্রশ্ন করেছেন, আচ্ছা প্রশ্নগুলোর উত্তর মাঝখানে হ্যাঁ, লাইভের রেকর্ড থাকবে, হ্যাঁ? আচ্ছা আমি একটু আমাদের যারা একাডেমিতে দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, লাইভে তো আছেন অবশ্যই, যে কিছু প্রশ্নের উত্তর একটু লিখিতভাবে দিয়ে দিলে সহজ হয়। যেমন লাইভের রেকর্ড থাকবে বা এই জাতীয় যে এগুলো একটু লিখিত দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে সকলের জন্য সহজ হয়। লাইভের রেকর্ড থাকবে।
এবং পেজেই পাবেন আপনারা। সামনে থেকে ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটেও ভিডিওগুলো পাবেন। আমরা গুছিয়ে কাজ করছি, আরো সুন্দরভাবে পেয়ে যাবেন, আপনাদেরকে গুছিয়ে দেওয়া হবে সবকিছু। আচ্ছা, এই যে প্রশ্নটা, হ্যাঁ, এই প্রশ্নটার উপরে কথা বলি যে বাচ্চা ঘর ময়লা করতে থাকে, ঘর সবসময় অপরিষ্কার হয়ে যায়, আমি কতবার পরিষ্কার করব? খুবই যৌক্তিক একটা প্রশ্ন, খুবই। এবং এটা আমি মনে করি যে শুধু একজন মায়ের প্রশ্ন, বিষয়টা এমন না। এটা আপনারা এখানে যারা আছেন অনেকেরই হয়তো প্রশ্ন এটা, যে এই সমস্ত ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ, আহ, বাচ্চার বয়স কত? যে বাচ্চা ধরেন ভাত, চাল, মুড়ি ইত্যাদি নিয়ে ঘরে ছিটিয়ে নষ্ট করছে ঘর, তখন এই বাচ্চার বয়স কত হতে পারে? যিনি প্রশ্ন করেছেন একটু কষ্ট করে উত্তর লিখবেন যে আপনার বাচ্চার বয়স কত, তাহলে আমি সামনে কথাটা বলতে সহজ হবে। সম্ভবত আছেন লাইভে কোহিনুর বিনতে মুকসেদ না? একটু কষ্ট করে বলবেন যে আপনার বাচ্চার বয়স কত, একটু কষ্ট করে লিখবেন, হ্যাঁ। অনেক সময় লাইভে হয়তো একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেকেই ডিসকানেক্ট হয়ে যান। যাই হোক, প্রবলেম নেই। আমি বলি, ধরেন বাচ্চার বয়স কত হতে পারে? আমি আমার বাচ্চার বয়স দিয়ে ধরি কথার কথা। আমার বাচ্চাও দেখা যায় যে ঘরের মধ্যে উম, সে ওই মুড়ি খেতে পছন্দ করে। বাটিতে নিয়ে দেখা যায় যে অনেক সময় মুড়ি এদিক সেদিক ছড়াচ্ছে, ছিটাচ্ছে বিছানার মধ্যে, ঘর ময়লা করছে। তার বয়স কত? 3, 3.5, 3.5 বছর, 4 বছর হবে, এই তো 3 বছর ধরেন, 3, 3.5। এখন একটা বিষয় আমি মায়ের কাছে বলি, সেটা হলো এই বাচ্চাটাই যখন তার বয়স 3 মাস, 4 মাস ছিল, 2 মাস ছিল, এই বাচ্চাটা কিন্তু আপনাকে এর থেকে আরো অনেক বেশি হয়তো জ্বালাতন করেছে। কিভাবে করেছে? আপনি অনেক বেশি ক্লান্ত, অনেক বেশি ক্লান্ত, ভাবছেন যে একটু ঘুমাবেন, তাই না? সারাদিন অনেক পরিশ্রম করেছেন, পরিশ্রম করার পরে রাত্রেবেলা একটু চিন্তা করেছেন যে আজকে একটু আরামে ঘুমাবো। কিন্তু রাত্রে আপনি যেই চোখটা লাগিয়েছেন, একটু ঘুমাতে গিয়েছেন, তো চোখটা লাগার সাথে সাথেই দেখবেন যে হয়তো বাচ্চাটা কান্না শুরু করেছে। এরকম ঘটনা তো 1 দিন 2 দিন না, এটা তো নিয়মিতই হয়। স্বাভাবিক বিষয় না? যে আপনি হয়তো যেদিন নিয়ত করেছেন যে আজকে একটু বাচ্চাটাকে আগে ঘুম পাড়িয়ে আমি একটু আরামে একটু বিশ্রাম করবো, ওই দিন দেখবেন যে আরো বেশি বিরক্ত করে। যেদিন আপনি একটু নিজের বিশ্রামে নিয়ত করবেন, ওদিন বেশি বিরক্ত করা শুরু করবে। হয়তো তার সারা রাতই সে সজাগ, সারা রাতই কান্নাকাটি করছে। ওই সময় যখন 2 মাস, 3 মাস বয়স, ওই সময়ে কিন্তু আপনার ভিতরে এই বিরক্তি ভাবটা কাজ করেনি। কষ্ট আপনার হয়েছে, হয়নি তা না। আপনি একজন মানুষ, তো মানুষ হিসেবে আপনার অনেক কষ্ট হয়েছে। ঘুমাননি, আগের দিন ঘুমাননি, দিনের বেলাও ঘুম হয়নি, বিরক্তি ভাব এসেছে। কিন্তু তারপরেও যখন সন্তানের মুখের দিকে তাকিয়েছেন, আপনি কিন্তু ক্লান্তিটা ভুলে গিয়েছেন যে না, আমার সন্তান আমাকে বিরক্ত করবে না তো কাকে করবে। সারা রাত জেগেছেন, হয়তো 1 রাত, 2 রাত, 3 রাত জেগেছেন, সন্তানের প্রতি মায়া থেকে, মমতা থেকে। এর থেকেও বড় বিষয় হলো কি জানেন? আপনি নিজের অজান্তেই, মূল জিনিসটা হলো ওই সময়ে আপনার সন্তানের কাছে আপনার এই ডিমান্ড ছিলই না যে সে ঘুমাবে, তারপরে সে বিরক্ত করবে না, চুপচাপ ঘুমাবে, এই ডিমান্ড আপনার ছিলই না। আপনার মাথার ভিতরে এই কথাটা ছিল যে আমি ঘুমাতে যাব, হয়তো উঠে বিরক্ত করবে, তারপরেও চেষ্টা করি দেখি ঘুমাতে পারি কিনা। ওই সময়টাতে আসলে সন্তানের কাছে কোনো ডিমান্ড থাকে না। সবাই বুঝে যে তার বয়সই বা আর কত, 2 মাস হলো, 3 মাস হলো, সে বুঝেই বা কি, তাকে আর কি বলবো, সে তো কান্নাকাটি করবেই। বিরক্তি হলেও বা কি করার আছে? ওই বিরক্তিটা বেশিক্ষণ থাকে না। কষ্ট হয়, কষ্ট ভিন্ন জিনিস, বিরক্তি ভিন্ন জিনিস। কষ্ট হয় না আমি সেটা বলছি না, কষ্ট অবশ্যই করেন। একজন মা কষ্ট করেন বলেই বলেই তো পৃথিবীতে একটা মানুষ এত সুন্দর করে বড় হয়। এটা তো মায়ের কষ্টের বদৌলতেই হয়। কষ্ট হয় না আমি সেটা কখনোই বলবো না, অনেক কষ্টের কাজ। কিন্তু দেখেন, ঠিক এই বাচ্চারা যখন 2 বছর, 3 বছর, 4 বছর হয়ে যায়, তখন বিরক্ত করলে নিজের কাছে অনেক বেশি অস্বস্তি লাগতে থাকে, কষ্টকর লাগতে থাকে। কারণ হলো আমাদের নিজেদের অজান্তেই আমাদের মনের ভেতর একটা ডিমান্ড তৈরি হয়ে যায়। আমরা চাই
যে সে একটু গুছিয়ে থাকুক। হয়তো পরিবেশের কারণে বা বিভিন্ন কারণে আমাদের কাছে মনে হয় যে ঘর এতবার ময়লা করলে ঘর কিভাবে পরিষ্কার করব, সেই জন্য একটু গুছিয়ে চলে। এবং আমাদের যে অভিজ্ঞতা, অনেক মায়ের সাথে কথা বলি প্রতিদিন এবং অনেকের অবস্থা পরামর্শ করি, পড়া থেকে সব জায়গা থেকে বলছি। আমাদের যে অভিজ্ঞতা সেটা হলো, আমরা যে আমাদের সন্তানের কাছে ডিমান্ড করি, সময়ের আগেই অনেক কিছু ডিমান্ড করি আমরা। এবং যে ডিমান্ডটা আমাদের করা উচিত না সন্তানের কাছে। এজন্যই আমাদের অনেক বেশি পেরেশানি হয়। যদি এই একটা জায়গা আমরা ঠিক করতে পারি যে সন্তানের কাছে আমরা অতিরিক্ত ডিমান্ড করব না, তাহলেই দেখবেন যে আপনার প্যারেন্টিংটা এবং আপনার সন্তানের সাথে রিলেশনটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনার অনেক বিরক্তি কমে যাবে এবং সন্তানের সাথে আপনার কথাবার্তা, সন্তানকে শাসন করা, সন্তানকে কোনো বিষয়ে প্রেশার দেওয়া, এই সমস্ত বিষয় অনেক সহজ হয়ে যাবে। আমি যতটা সহজে বলছি কথাটা আসলে এতটা সহজ না। আমাদের নিজেদের অজান্তেই আমাদের ভেতরে ডিমান্ড ক্রিয়েট হয়। এজন্য এটাতে একটু সচেতন হতে হবে যে সন্তানের কাছে আমাদের আসলে কখন কোন ডিমান্ড করা যাবে, এটা আমাদেরকে একটু আলাদা আলাদা ভাবে শিখতে হবে যে কোন বয়সে আমি কি ডিমান্ড করতে পারি। যেই বাচ্চার বয়স ৩ বছর, ৩.৫ বছর বয়স, তার কাছে আপনি কতটুকু ডিমান্ড করতে পারেন? যার বয়স এখন ৫ বছর, তার কাছে কতটুকু ডিমান্ড করতে পারেন? আমার কাছে অনেক বাবা-মায়ের অভিযোগ আসে প্রতিদিন যে আমার সন্তানের এই সমস্যা, ওই সমস্যা। এবং সবগুলো অধিকাংশ ক্ষেত্রে আমি দেখি এবং আমি এই কথাটা বলেও যে আসলে সমস্যা সন্তানের না। সমস্যাটা হলো যে তার এখন যে বয়স, এই বয়সে তার যেভাবে থাকার কথা তারটা ঠিকই আছে। আপনি তার কাছে তার বয়সের থেকেও এক ধাপ অগ্রসর হয়ে কিছু বিষয় চাচ্ছেন। এটা যখন পাচ্ছেন না, তখন আপনার কাছে অস্থিরতা অনুভব হচ্ছে যে আমার সন্তানটা কেন যেন অন্যরকম হয়ে গেছে। যেমন ধরেন, আমার কাছে সম্ভবত এই ২-৩ দিন আগেও একজন প্রশ্ন করেছিলেন, ক্লাসেও সম্ভবত আছেন, যে সন্তানের বয়স এখন সম্ভবত ৩, ৩.৫ বা ৪ বছর হবে। যে কোনো কিন্ডারগার্টেন এ ভর্তি করব কিনা বা কোনো স্কুলে দিব কিনা বা কোনো ইতে দিব কিনা। আমি একবারে সাথে, সাথে না করে দিয়েছি। আমি বলছি, "না, এখন আপনার কোনো প্রতিষ্ঠানে দেওয়ার দরকার নেই। আপনি ঘরে রাখবেন।" এবং আরো জিজ্ঞেস করেছিলেন যে, "পড়াশোনা কি করাবো ঘরে?" আমি এটাও বলেছি যে, ৪ বছর বয়সে কোনো কিছু পড়ানোর দরকার নেই। কোনো কিছু না। শুধু খেলাধুলা করে। শুধু। ৫ বছর হওয়ার আগে কোনো ধরনের চিন্তা করার দরকার নেই। অনেকে মনে করে যে আগে থেকে যদি একটু, একটু করে অগ্রসর করে রাখি সহজ হবে। বিষয়টা আসলে এমন না। বরং বাচ্চাদের বয়সের একটা ধাপ আছে। কোন ধাপে সে কোনটা গ্রহণ করতে পারে। এটা নিয়ে আমি কথা বলবো একেবারে চার্ট বাই চার্ট, যে কোন বয়স থেকে কোন বয়সে আসলে তাকে কি দিতে হবে আপনাকে। আপনার বাচ্চাকে তো আপনি জন্মের পরেই বুকের দুধ ছাড়া অন্য কোনো দেওয়া হয়নি। বাহিরের খাবার নিষিদ্ধ। এরপরে একটা বয়সে হয়তো বাহিরের হালকা, হালকা খাবার। খাবারের ক্ষেত্রে যদি রুটিন থাকতে পারে, বয়সের বিষয়টা আপনি খেয়াল করেন, তাহলে আচরণের ক্ষেত্রে কি আপনার বয়সের বিষয়টা খেয়াল রাখতে হবে না? যে কোন বয়সে আপনি তাকে পড়াশোনা করাবেন, কোন বয়সে তার সাথে খেলাধুলা করবেন, কোন বয়সে তাকে আপনি একটা প্রতিষ্ঠানে দিবেন। এই বিষয়গুলো আমরা খেয়াল করি না। বরং বাচ্চার বয়স ৩ বছর হলো, ৪ বছর হলো, পড়াশোনা করানোর জন্য অস্থির হয়ে যায়। কারণ আমরা দেখি হলো সমাজ থেকে। আমার পাশের বাড়ির ছেলেটা বা পাশের বাড়ির প্রতিবেশীর ওই ছেলেটা, সে ৩ বছর বয়সে কিন্ডারগার্টেনে ভর্তি হয়েছে, ৪ বছর বয়সে হয়েছে। সে তো অগ্রসর হয়ে যাচ্ছে তার লাইফে। অথচ প্যারেন্টিং বিষয়ে এটা যদিও আমি বিস্তারিত কথা বলবো পরে, কিন্তু এখন শুধু একটা ইঙ্গিত দিচ্ছি। উম একটা কথা, এটা একেবারে পুরোপুরি প্রতিষ্ঠিত না হলেও অনেকটাই অনেকের কাছে এটা প্রতিষ্ঠিত, সেটা হলো যে ৭ বছর বয়সের আগে আসলে বাচ্চাদের যে ব্রেনের যে অংশটা পড়াশোনা করার জন্য এবং কোনো কিছু মুখস্থ করার জন্য, এই অংশটা পুরোপুরি প্রস্তুত হয় না। এর আগে সে খেলতে, খেলতে যতটুকু পারে ততটুকু। কিন্তু দেখেন আমাদের কালচারে ৭ বছরের আগে একটা বাচ্চাকে পড়াশোনার অনেক ভারী বোঝা দেওয়া হয়েছে। অনেক। এবং ৭ বছরের আগেই আমরা আমাদের বাচ্চাদের কাছে অনেক বেশি ডিমান্ড করি। সে যেন পড়াশোনা করে, পড়াশোনায় ভালো করে, পরীক্ষায় ভালো ফলাফল করে, অনেক কিছু মুখস্থ করে। আমরা মনে করি কি যে আমার বাচ্চাদের বয়স ৬ বছর ৭ বছর হয়ে গেছে। এখনো কোনো কিছু মুখস্থ পারবে না। না জানি কি হয়ে গেল।
তার তো এখনো বয়সই হয়নি। আপনি তো সময়ের আগেই তার কাছে ডিমান্ড করছেন। কি হবে বলেন? ১ বছর পরে পড়াশোনা করলে আপনি মনে করছেন যে তার অনেক ক্ষতি হয়ে যাবে। অথচ মূল জিনিসটা হলো আগে থেকে যদি টেনশন করা শুরু হয় এবং আগে থেকে যখন প্রেশার দেওয়া শুরু করলেন, যখন মূল সময় আসবে পড়াশোনার, তখন সে আর ভালো করতে পারবে না। কারণ তার ব্রেইনটা নষ্ট হয়ে যাবে। বরং ৭ বছরের আগের যে বয়সটা, এই বয়সটা হলো বাচ্চাদের ক্রিয়েটিভিটির বয়স, সৃজনশীলতার বয়স। সে এই সময়টাতে সবকিছু ভাঙচুর করবে। তার ভিতরে এই সময়টার মধ্যে উদ্ভাবনী শক্তিটা কাজ করে। যে একটা জিনিসকে ভেঙে চুরে সে দেখতে চায় যে তার ভিতরে কি আছে। এটাকে নতুন করে আর কি করা যায়। এখন আমরা মনে করি কি যে বাচ্চাটা কেমন যেন উচ্ছৃঙ্খল, চঞ্চল বেশি, সে ভাঙতে চায়। আর যে বাচ্চাটা বেশি ভাঙতে চায় তার ভেতরে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটিটা বেশি পরিমাণে আছে, এজন্যই সে ভাঙতে চাচ্ছে। আপনার কর্তব্যটা কি বলেন? আপনার কর্তব্য হলো আপনার যতটুকু সামর্থ্য আছে। আমি একটা কথা বলি যে সামর্থ্যের বাহিরে এই সমস্ত জায়গায় কখনো যাবেন না। যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের ভেতরে তাকে ভাঙার সুযোগ দেন। কেমন? আমরা অনেক সময় করি কি তাল দেওয়ার জন্য অনেকের সাথে তাল দিতে হবে, অনেকের সাথে একটা কম্পিটিশন করতে হবে, এজন্য বাচ্চাকে অনেক দামি, দামি খেলনা কিনে দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি। না, আপনার বাচ্চা কিন্তু আপনার কাছে দামি খেলনার ডিমান্ড কখনোই করে না। আপনি অতিরিক্ত রেসপন্স কেন করছেন বলেন? আপনার বাচ্চা দামের কি বুঝে? আপনি নিজের আবেগকে প্রশ্রয় দিচ্ছেন। যে আমার বাচ্চা, আমার একটা মাত্র সন্তান, আমি তাকে কম দামি জিনিস কেন কিনে দিব? একটা খেলনা কিনে দিচ্ছেন হয়তো অনেক দামি, এরপরে আর দিচ্ছেন না। আপনি ধরেন ৳১,০০০ দিয়ে আপনার ৩ বছর ৪ বছর বয়সী একটা বাচ্চাকে একটা খেলনা কিনে দিলেন। ধরেন ৳১,০০০ দাম, একটা খেলনা কিনে দিলেন। এই যে বাচ্চাটা ৪ বছর বয়স, তার এখন ডিমান্ড কি বলেন? ৩ থেকে ৪ বছর বয়স। তার এখন ডিমান্ড হলো সৌন্দর্য না। তার ডিমান্ড এখন অনেক দামি কোনো কিছু না। অনেক পারফেক্ট কোনো খেলনা, এরকম কোনো কিছু তার ডিমান্ড না। হয়তো যদি ক্রিয়েটিভ বাচ্চা হয়, তাহলে তার ওই বয়সের ডিমান্ড হলো সে এখন জিনিসগুলো ভাঙবে, নতুনত্ব চায় সে। যে প্রতিদিন নতুন, নতুন খেলনা দিয়ে সে খেলবে। আগেরটা ভাঙবে, নতুনটা দেখবে, ভিতরে কি আছে সেটা দেখবে, সে ভাঙতে চায়। আপনি কি করেন? ৳১,০০০ দামের একটা খেলনা না কিনে আপনি এই ৳১,০০০ দিয়ে একেবারে অল্প খরচে অনেক কিছু তাকে দেন। যেন সে ভাঙার সুযোগ পায়। প্রতিদিন তাকে ১০ টা করে জিনিস ভাঙতে দেন না। ৳১০, ৳২০ দামের হালকা, হালকা খেলনা কিনে। এখানে যদি আপনি প্রেস্টিজ এর বিষয় চিন্তা করেন যে আমার ঘরে আত্মীয়-স্বজনরা আসবে, তারা এরকম কম দামি জিনিস যদি দেখে তাহলে কি মনে করবে? দেখেন আপনি কার জন্য করছেন? আপনার সন্তানের ক্রিয়েটিভিটিটা আপনার কাছে আগে, না মানুষের কাছে আপনার দামি খেলনা দেখানো এটা আগে? আপনি ৳১,০০০ দামের খেলনা একটা কিনে দিলেন, তো বাচ্চাটা ১ম দিন আনার পরেই ভেঙে ফেলল। ভেঙে ফেলার পরে পরের দিন সে এই খেলনাটা নিয়ে আর খেলতে চাচ্ছে না। এখন আপনি অভিযোগ করছেন যে আমার বাচ্চাটা একটু বেশি চঞ্চল, সে তাকে যাই কিনে দেই সে ভেঙে ফেলে। দেখেন, এটা কি আসলে তার ব্যাপারে অভিযোগটা কি ঠিক হলো? এই অভিযোগটা কখন আসে? কারণ আপনি ৳১,০০০ দামের একটা খেলনা কিনেছেন। কিনার পরে যেহেতু ধরেন এটা আপনার এই মাসের বাজেটের মধ্যে এটাই ছিল যে তার জন্য হয়তো ৳১,০০০ ই খরচ করবেন। তো আপনার পুরো বাজেটটা যখন আপনি শেষ করে ফেলেছেন, তখন আপনার ডিমান্ড কি? আপনি চাচ্ছেন তার কাছে যে সে যেন এই খেলনাটা যত্ন করে রাখে, সে যেন এটা না ভাঙে। কমপক্ষে ১ টা মাস থাকুক। পরের মাসে যখন আবার নতুন করে খেলনা কিনে দিব তার আগ পর্যন্ত থাকুক। এই যে ডিমান্ডটা করলেন, আপনি কিন্তু তার রেসপনসিবিলিটা, তার কতটুকু রেসপন্সিবল সে এখন, তার রেসপন্সিবিলিটি কতটুকু, তার কতটুকু যোগ্যতা হয়েছে, এটা না বুঝেই ডিমান্ড করলেন। নিজের অজান্তেই। আপনি তার কাছে তো বলেন নাই, কিন্তু আপনার মনের ভেতরে এই কথাটা কাজ করছে। আমি চাই যেন সে খেলাটা না ভাঙে। যখনই ভেঙে ফেলল, তখনই আপনার মাথাটা কেমন যেন করা শুরু করল। যে মাত্র আনলাম খেলনাটা, নষ্ট করে ফেলল, পুরো মাস কি দিয়ে খেলব? এই যে আপনি পেরেশান হয়ে গেলেন। এই পেরেশানির প্রভাবটা পরবর্তীতে সন্তানের উপরেই পড়ে। তার সাথে আপনি হয়তো কঠিন আচরণ করেন। আপনার কাছে মনে হচ্ছে যে আমার বাচ্চাটা হয়তো অতিরিক্ত চঞ্চল, সবকিছু ভেঙে ফেলবে। কিন্তু যদি আপনি আগে থেকেই মাইন্ড সেট করে রাখতেন যে আমার বাচ্চার এখন যে বয়স, এই বয়সে
সে জিনিসগুলো ভাঙবে, সবকিছু নষ্ট করবে। আপনি ওইভাবেই তার কাছে ডিমান্ড করেন যে আমি তাকে কম দামি এমন খেলনা কিনে দিব, এমন জিনিস কিনে দিব যে পুরো মাসে যেন সে ভেঙে চুরে তছনছ করে এগুলোকে ফেলে দিবে, নষ্ট করবে, এটা শেষ, রিজেক্ট হয়ে যাবে। প্রয়োজনে দোকান থেকে খেলনা কেনারও দরকার নেই। বাচ্চাকে তার ক্রিয়েটিভিটির জন্য অনেক কিছু ঘরের ভেতরেই করা যায়, নিজে তৈরি করে অনেক কিছু দেওয়া যায় একেবারে অল্প খরচে। চিন্তা করতে হবে আপনাকে যে আপনার সামর্থ্যের ভিতরে আপনি কতটুকু করতে পারেন। অনেক কিছু করা যায়। এগুলো নিয়ে সামনে কথা বলবো যে বাচ্চাদের ক্রিয়েটিভিটি, খেলনা ইত্যাদি বিষয়ে। কিন্তু আমি জাস্ট আজকে তো ওদিকে যাচ্ছে না, উদাহরণ দেওয়ার জন্য যে আমরা আসলে ডিমান্ডটা আমাদের মতো করে করি, এটাই হলো প্রবলেম। তাদেরকে বোঝার চেষ্টা করি না। একটা বাচ্চা তার বয়স যতই হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, তারও তো কিছু চাওয়া আছে। ওই চাওয়াটাকে মূল্যায়ন না করে আমরা আমাদের পক্ষ থেকে কিছু চাওয়া ফিক্সড করি আগে। ওই চাওয়া অনুযায়ী যদি না হয় তাহলে আমরা অস্থির হয়ে যাই, পেরেশান হয়ে যাই। যেমন প্রশ্ন করেছেন যে আচ্ছা আজকে ওদিকে যাচ্ছি না, আমার বাচ্চা তো কোনো খেলনা নষ্ট করে না ছোটবেলা থেকে, এর মানে কি ওর ক্রিয়েটিভিটি কম? না, দেখেন, এর মানে আবার এটাও বুঝেন না সবার যে একরকম হবে এটাও না। হ্যাঁ, এক একজনের বয়সের তারতম্যের কারণে এক এক রকম হয়। মানে কোনো বাচ্চা যদি খেলনা নষ্ট না করে তার মানে যে তার ক্রিয়েটিভিটি কম এমনও না। আবার আরেকটা বিষয় হলো যে ক্রিয়েটিভিটি সবার সমান থাকবে তাও না। হ্যাঁ, একবারে জন্মের পর থেকে সবার একেবারে সমান ক্রিয়েটিভিটি থাকতে হবে তাও না। কারো কম থাকবে, কারো বেশি থাকবে। এটা আস্তে আস্তে বাড়ানো যায়, পরবর্তীতে বাড়াতে হয় কারো কারো হয়তো বাহিরের কিছু বিষয় যুক্ত করে আস্তে আস্তে তাকে আরো উন্নতির দিকে নিতে হয়। কিন্তু খেলনা নষ্ট না করলে যে ক্রিয়েটিভিটি থাকবে না তাও না। সবকিছু নিয়ে টেনশন করার দরকারও নেই। আচ্ছা, মোটামুটি আমি আশা করি যে কথাটা বলতে চেয়েছি এটা আপনারা অনেকটাই বোঝার কথা, যে ডিমান্ড এবং রেসপন্সের বিষয়টা। যে আমাদের পক্ষ থেকে যে ভুলটা হয় সেটা হলো সন্তানের কাছে আমাদের ডিমান্ডটা অনেক বেশি হয়ে যায়, আমাদের চাও আমাদের নিজের অজান্তে। আমরা সন্তানের ডিমান্ডগুলো কম বুঝি। এরপরে যখন আরেকটু বয়স হয়, 3 থেকে 4 বছর, 5 বছর, 6 বছর হলো, তখন তো সবাই সন্তানের কেরিয়ার, সন্তানের পড়াশোনা নিয়ে এত পেরেশান আর এত ব্যস্ত, আল্লাহ হেফাজত করে। সামনের সময় যে কি হবে ভাবতেও অনেক কষ্ট হয়। আমাদের দেশের কালচারটা অনেক খারাপের দিকে চলে গেছে। প্রতি বছর বাচ্চাদের আত্মহত্যা করার হারটা অনেক বেড়ে যাচ্ছে। গত বছর যা ছিল এই বছর তার থেকে বেশি। গত 10 বছর আপনারা কম্পেয়ার করে দেখেন, প্রতি বছর এটার হার বাড়ছে। যে যখন পরীক্ষার রেজাল্ট দেয়, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশনের রেজাল্ট গুলো, ভার্সিটি অ্যাডমিশন, কলেজের অ্যাডমিশন, ভর্তি পরীক্ষার যখন ফলাফলগুলো দেওয়া হয়, তারপরে বোর্ড পরীক্ষার ফলাফলগুলো দেওয়া হয়, যেই দিন পরীক্ষা দিল, ফলাফলটা দিল যেদিন, তার পরের দিন নিউজ পেপারগুলো, সোশ্যাল মিডিয়াতে, টিভি চ্যানেলগুলোতে একের পরে এক আত্মহত্যার খবর আসতে থাকে। যে পরীক্ষায় ভালো ফলাফল না করার কারণে বাচ্চা আত্মহত্যা করেছে, ছেলে আত্মহত্যা করেছে, মেয়ে আত্মহত্যা করেছে। প্রতিদিন বাড়তেছে আত্মহত্যার হার। আপনারা এই বছরের খবর নেন, এই যে গতকালকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে, একটু নিউজ পোর্টালগুলো দেখেন, যারা নিউজ পড়েন বা পত্রিকা পড়েন, দেখেন যে এই বছর লিস্ট করেন যে কতগুলো দেশের কোন কোন প্রান্তে কতগুলো জায়গায় পরীক্ষায় ভালো ফলাফল না করার কারণে আত্মহত্যা করেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার কারণ হয় বাবা মা। ম্যাক্সিমাম ক্ষেত্রে, ব্যতিক্রমও আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মায়ের কারণেই সন্তানরা আত্মহত্যা করে। ওই 5 বছর বয়স থেকে শুরু হয়েছে সন্তানের উপরে টর্চার করা, নির্যাতন করা, পড়তে না বসলেই নির্যাতন। সবচেয়ে বেশি জুলুম করেন বাবা মা পড়ার জন্য, সবচেয়ে বেশি জুলুম করেন। আচ্ছা, আপনার ছেলে যদি সারা জিন্দেগিতে একটা অক্ষরও না পড়ে কি ক্ষতি হবে আমাকে বলেন তো? ধরেন সে এবিসিডিও পড়তে পারে না, ক খ গ ঘ পারে না, কিচ্ছু পারে না, কি ক্ষতি হবে? যদি সে ভালো মানুষ হয়ে যায় যথেষ্ট না? দুনিয়াতে যে মানুষগুলো শিক্ষিত সবাই কি খুব ভালো কিছু করছে? দেখান তো। যত শিক্ষিত মানুষগুলো আছে সবই তো বড় বড় জায়গায় হয়তো দুর্নীতি করছে, নয়তো 2 নম্বরই করছে, কত কিছু করছে।
পড়াশোনার জন্য আপনি এত বেশি অস্থির হয়ে যাচ্ছেন কেন? একটা বেলা একটু কম পড়লে কেন এত অস্থিরতা? এর মূল কারণ আসলে সন্তান না। মূল কারণ হলো আমাদের নিজেদের ভেতরটা। আমরা চাই কি জানেন? যে আমার প্রেস্টিজটা যেন ঠিক থাকে। আমার বোনের বাচ্চাটা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। আমার ভাইয়ের সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। দাদার বাড়ির দিকে, নানার বাড়ির দিকে সবাই ভালো রেজাল্ট করেছে। সন্তানের দাদার বাড়ি, নানার বাড়ি। আমার প্রতিবেশীরা সবাই ভালো রেজাল্ট করেছে সন্তানরা। আমার সন্তান যদি ভালো না করে তাহলে আমি মুখ দেখাবো কিভাবে? এটা কি আসলে সন্তানের প্রতি কল্যাণকামিতা? আমি সবাইকে বলছি না। আপনারা সবাই একরকম এটাও বলছি না। এটা মনের কষ্ট থেকে বলা। আমার কাছে প্রতিদিন এরকম অনেক আসে সেজন্য বলা। আপনারা হয়তো এই জায়গা থেকে ঊর্ধ্বে হতেও পারেন। কিন্তু সতর্ক করার জন্য বলা। যে কেন আমরা পড়াশোনার জন্য সন্তানের উপরে টর্চার করি? কি দরকার? আপনার সন্তান যদি একবেলা কম পড়ে, কোনো সমস্যা হবে না। পড়তে চায় না, না পড়ুক। যখন সময় হবে ঠিকই পড়বে। আপনি তাকে পড়াশোনার গুরুত্বটা বুঝান আস্তে, আস্তে। ২ বছর পরে পড়ুক, ৩ বছর পরে পড়ুক। একটা পরীক্ষায় ফেল করলে কি আসে যায়? আর একটা ছেলে যখন পরীক্ষায় ভালো ফলাফল না করে, রেজাল্ট যখন কম হয়, এই ছেলেটার সবচেয়ে বেশি সান্ত্বনা দেওয়ার কথা কে? তার বাবা, তার মা। যে, "বাবা তুমি পরীক্ষায় ভালো ফলাফল করোনি, কি হয়েছে? সামনের বার ভালো করবে?" এই তো? নাকি? ওই জায়গায় সন্তান ঘরে কিভাবে আসবে সে সাহস করতে পারে না। পরীক্ষার ফলাফল দেওয়ার পরে যখন পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, তখন সে ঘরে আসার সাহস পায় না। যে আমি আমার মায়ের কাছে কিভাবে যাব? মা যদি তার সন্তানের এরকম বন্ধু না হতে পারে, যে পরীক্ষায় ভালো ফলাফল করার পরে না খারাপ ফলাফল হওয়ার পরে সন্তান আপন করে তার মায়ের কাছে বলতে পারে, তার বাবার কাছে বলতে পারে যে, "আমি তো এবার ভালো করতে পারিনি। সামনে ইনশাআল্লাহ ভালো করব।" তার মাও যদি তাকে সান্ত্বনা না দিতে পারে, তাহলে এমন মায়ের কি প্রয়োজন? সমালোচনা করার জন্য, তাকে নিরুৎসাহিত করার জন্য? দুনিয়াতে তো অনেক মানুষ আছে। মা তো এজন্যই যে বিপদে আপদে, কষ্টের সময়, বিপদের সময় তার সহায় হবে। এজন্যই তো মা। কিন্তু আমরাই তো দুনিয়ার সবচেয়ে বড় জালেম হয়ে গেছি এখন। সন্তানের উপরে জুলুম করা শুরু করেছি। যাই হোক, পড়াশোনার বিষয়টা নিয়ে আমি আরেকদিন কথা বলব এবং একদিন না এটা নিয়ে অনেকদিন কথা বলতে হবে। যে আসলে পড়াশোনার ক্ষেত্রে আমাদের সঠিক পদ্ধতিটা কি হবে? কোন বয়সে কিভাবে পড়াবেন? তারপরে আসলে কতটুকু পড়াশোনা করানো উচিত? কাকে কতটুকু পড়াশোনা? এই বিষয়গুলো নিয়ে লম্বা কথাবার্তা। আজকে যে মৌলিক পয়েন্টটা এটা উদাহরণ হিসেবে পড়াশোনার বিষয়টা টেনেছি যে ডিমান্ডটা সন্তানের কাছে সময়ের আগে অতিরিক্ত ডিমান্ড করা যাবে না। যখন সময় হবে তখন তার কাছে ডিমান্ড করতে হবে। যদি এই জিনিসটা আপনারা মাথায় আজকে নিতে পারেন, সামনে আমি বিস্তারিত বলব যে কোন বয়সে কি ডিমান্ড হওয়া উচিত। যেমন আজকে একটা কথা বললাম যে ৩-৪ বছর বয়সের বাচ্চার কাছে আপনি এই ডিমান্ড কখনোই করবেন না। যে সে ভাঙবে না, সবকিছু গুছিয়ে রাখবে, গোছগাছ করবে না, তাকে ভাঙতে দেন। তার জন্য আলাদা ঘর দেন, প্রয়োজনে সুন্দর ব্যবস্থা করে দেন। যত বেশি পারে সে নষ্ট করুক, কোনো অসুবিধা নেই। অনেকেই মনে করে কি যে এখন যদি অভ্যাস হয়ে যায় সবকিছু নষ্ট করার, ভাঙচুর করা, সামনে তো অভ্যাস থেকে যাবে। এটা ভুল ধারণা। এটা কখনোই হবে না। তার বয়স বাড়ার সাথে, সাথে অটোমেটিক এই বিষয়গুলো ঠিক হবে। আপনি ধীরে, ধীরে এই জিনিসগুলোকে সংশোধন করবেন। ধীরে, ধীরে, আস্তে, আস্তে, একবারে না। বয়স বাড়ার সাথে, সাথে একটু, একটু করে। অস্থির হওয়া যাবে না। এই। তো ঠিক আছে। এই মোটামুটি মৌলিকভাবে এই কথাটা দেখেন স্ক্রিনে একটা কথা হ্যাঁ? যে প্রত্যেকেই তাদের সন্তানদেরকে নিজেদের ধ্যান ধারণা অনুসারে লালন-পালন করে। অনেকে মনে করেন যে ভালো খাবার খাওয়াচ্ছি, আমি দামি পোশাক পরাচ্ছি, সেরা স্কুলে ভর্তি করাচ্ছি, ভালো টিচার আছে, সবকিছু আছে। কিন্তু তাহলে সন্তান কেন মানুষ হচ্ছে না? দেখেন আপনি সন্তানের সব ডিমান্ড পূরণ করে যাচ্ছেন। প্রবলেম নেই। আপনার সামর্থ্য আছে, আপনার সন্তানের যা চায় তাই দিচ্ছেন তাকে। কিন্তু আপনার দিক থেকে ভুল আচরণ হচ্ছে সন্তানের সাথে। আপনি সন্তানের কাছে অনেক অতিরিক্ত ডিমান্ড করে যাচ্ছেন। যত বেশি ডিমান্ড করতে থাকবেন, সন্তানের সাথে আপনার সম্পর্ক দূরে যেতে থাকবে। সন্তানের সাথে দূরত্ব তৈরি হতে থাকবে।
যত দূরত্ব তৈরি হবে, একটা সময় আপনার কাছে মনে হবে যে আমার সন্তান তো আমার কথা শুনেই না। আপনি তখন অভিযোগ করবেন যে আমি তার জন্য কি না করেছি, সব করলাম, তার যত চাহিদা ছিল সব চাহিদা পূরণ করলাম, কিন্তু সন্তান তো বেয়াদব হয়ে গেল। আসলে সন্তান বেয়াদব হয়নি, সন্তানকে আমি আপনি বেয়াদব বানিয়েছি। কিভাবে? তার কাছে অতিরিক্ত ডিমান্ড করে। আমাদের এই ভুলের কারণেই একটা সময় সন্তান নিজের ভেতর থেকে অনুভব করে যে আমি খারাপ মানুষ। সে নিজেও বিশ্বাস করে ফেলে, হ্যাঁ আমি আসলেই খারাপ মানুষ, আমার দ্বারা কোনো কিছু হবে না, আমি তো বাবা মায়ের কথা শুনি না, আমি আমার দ্বারা কোনো কাজ হবে না, আমি বাবা মায়ের অবাধ্য সন্তান। সে নিজের থেকে বিশ্বাস করা শুরু করে একটা সময়। যখন একবার একটা ছেলের ভেতরে, একটা সন্তানের ভেতরে ঢুকে যায় যে আমি বাবা মায়ের অবাধ্য সন্তান, তখন আসলে সে আর কোনো বাউন্ডারির ভিতরে থাকে না। এজন্য সন্তান আগে অবাধ্য হয় বিষয়টা এমন না। সন্তানকে আমরা অবাধ্য বানাই। কষ্ট নিবেন না কেউ। আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না। এবং আপনারা এমন করেন সেটাও বলছি না। আমার কাছে যে অভিযোগগুলো আসে, যে সমস্যাগুলো আসে, সেই ভিত্তিতে আমি কথাগুলো বলছি। যদি আপনারা এই বিষয়গুলোতে সচেতন থাকেন তাহলে তো অনেক ভালো। তবে জেনে রাখা ভালো, সেজন্য এই কথাগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, একজন লিখেছেন যে সব চাহিদা পূরণ করলেই ভালো সন্তান হবে না। এটা আমাদের মাথায় রাখা উচিত। অবশ্যই। এই কথাগুলোই বলি। যে সন্তানের চাহিদা পূরণ করলেই যে শুধু ভালো হয়ে যাবে সন্তান, বিষয়টা এমন না। বরং আপনার দিক থেকে আপনি কি চাহিদা করছেন তার সাথে, তার কাছে, এবং আপনার দিক থেকে তার সাথে আচরণটা কেমন হচ্ছে, এটা বেশি গুরুত্বপূর্ণ ওই দিকটার তুলনায়। সন্তানের সব চাহিদা পূরণ করা জরুরি না। যাই হোক, এখানে সর্বশেষ যে কথাটা আছে, এই কথাটা বলে আমি আজকে শেষ করে দিচ্ছি। আজকে অনেক লম্বা করে ফেলেছি। আজকে আসলে আমার লম্বা করার একেবারে ইচ্ছা ছিল না। একটু কাজ করতে হবে আপনাদের জন্য। আগামীকালকে বেশ অনেকগুলো কাজ আছে। আপনাদের গাইড বুকস এর কাজগুলো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, তো এখন একেবারে শেষ করে আপনাদের কাছে পৌঁছানোর জন্য যাবতীয় যে কার্যক্রমগুলো সেগুলো করতে হবে। এজন্য একটু ব্যস্ততাও আছে অনেক বেশি। দোয়া করবেন সকলেই। এবং আপনাদের সাথে কাউন্সেলিং সেশন গুলো শুরু হয়ে যাবে। যারা গাইড বুকস এর জন্য আবেদন করেছেন তাদেরকে নিয়ে পুরোপুরি কাউন্সেলিং সেশন, কাউন্সেলিং এর জন্য আমাদেরকে অনেক কিছু গোছাতে হচ্ছে। তবে ইনশাল্লাহ ডিসেম্বর থেকে অনেক সুন্দর কিছু আয়োজন আপনাদের জন্য আসছে। যাই হোক, সর্বশেষ যে কথাটা, যে বাবা মায়ের প্রতি পালনে যে পদ্ধতিটা, এটাই আসলে মূল জিনিস। সন্তানের ভেতরে আল্লাহর পক্ষ থেকে একটা যোগ্যতা আছে, কিন্তু আপনি কোন পদ্ধতিটাকে বড় করছেন এটার উপর নির্ভর করে যে সন্তানটা ভবিষ্যতে কেমন হবে, তার চিন্তা চেতনা কেমন হবে, তার দৃষ্টিভঙ্গি কেমন হবে, তার সামাজিক দক্ষতাগুলো কেমন হবে, স্কিল গুলো কেমন হবে, তার নৈতিকতা কতটুকু হবে, তার আচার আচরণ কেমন হবে, সে কি আসলে সমাজের মানুষের সাথে মিশতে পারবে কি পারবে না। এই বিষয়গুলো নির্ভর করে যে আপনি কিভাবে আপনার সন্তানকে বড় করছেন। তার ভেতরে যোগ্যতা আছে। আপনি যদি তাকে সঠিকভাবে বড় করেন তাহলে এই যোগ্যতাগুলোর বিকাশ ঘটবে। এই যোগ্যতাগুলোর বিকাশ যদি না ঘটাতে পারে তাহলে এটা আমাদের আপনাদের ব্যর্থতা। যাই হোক, একেবারে সর্বশেষ যে কথাটা, যে সবচেয়ে সফল বাবা মা তারাই যারা ডিমান্ড এবং রেসপন্সের মাঝে ভারসাম্য বজায় রাখতে পারে। এক কথা। আর এটা কিন্তু একদিন দুই দিনের বিষয় না। মনে করেন যে আজকেই হয়ে যাবে সেটা এমন না। এটা নিজেদের ভেতরে অনেক আলোচনা করতে হবে। শুরুতে যে কথাটা বলেছিলাম, আপনারা ক্লাস শেষ হওয়ার পরে এই বিষয়গুলো নিজেদের খাতায় নোট করেন, ১ নাম্বার। ২ নাম্বার হলো এটা লিখেন। গ্রুপের মধ্যে লিখে পোস্ট করেন। আমাদের যে একাডেমির গ্রুপ আছে, ফেসবুকে গ্রুপ আছে, গ্রুপে লিখেন। লিখলে হবে কি আপনার নিজের ভেতরে অনুভূতি তৈরি হবে। অন্যরাও এখান থেকে জিনিসগুলো শিখতে পারেন। গুছিয়ে যতটুকু পারেন আপনার মতো করে আপনি লিখেন। তো আস্তে আস্তে আপনি বুঝার চেষ্টা করবেন যে আপনি আপনার সন্তানের কাছে কতটুকু ডিমান্ড করছেন। সন্তানের ডিমান্ড গুলোর ক্ষেত্রে রেসপন্স কিভাবে করছেন। এটা আসলে কি, এই যে ডিমান্ড আর রেসপন্স এর বিষয়টা না, এটা একদিনের এই ১ ঘন্টার একটা ক্লাসে বোঝানোর মতো বিষয় না। জটিল বিষয়, লম্বা সময়ের বিষয়, এবং ধরে একটা লম্বা সময় নিয়ে প্র্যাকটিস করার বিষয়। আমরা আমি বলি, শুধু ডিমান্ড এবং রেসপন্স এর উপরে আমি নিজে খুব অনেক লম্বা সময় নিয়ে পড়াশোনাও করেছি। আমি নিজে প্রচুর পরিমাণ সময় নিয়ে প্র্যাকটিস করার ট্রাই করছি, করি। তো এটা যে আপনারা আজকে শুনেছেন, আলোচনা দেখেছেন, স্লাইড দেওয়া হয়েছে,
এখনই আপনাদের মাঝে এটা বাস্তবায়ন হবে এমন না। সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হবে। একটা ট্র্যাকিং এর ভিতরে থাকতে হবে, যেটা বারবারই বলছি আমি, যে আপনাকে প্র্যাকটিস করে করে যেতে হবে যেন আমাদের ভুলগুলো সংশোধন হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমাদের সকলকে। এবং আশা করি এরকম অনেকগুলো বিষয়, এখনো তো অনেক বিষয় বাকি আছে আপনাদের সাথে কথা বলার। শুধু কথা বললে তো লাভ নেই। আমি গতকালকে বলেছি না, যে কথা বললে কত কথাই তো বলা যায়, কিন্তু যদি আপনারা ভেতরে নিতে না পারেন, তাহলে আসলে শুধু আলোচনা করে কোনো লাভ নেই। আমি একটু দেখতে চাই যে আপনারা কতটুকু নিতে পারছেন, এবং ফলাফলটা আমাদেরকে জানাবেন। গ্রুপে পোস্ট করে জানান, আমাদের পেজের ইনবক্সে নক করে জানান যে ক্লাসের পরে আপনার আসলে চিন্তার ভিতরে কতটুকু পরিবর্তন এসেছে, এবং আপনার আচরণে কতটুকু পরিবর্তন এসেছে, আপনার সন্তানের জীবনে কতটুকু পরিবর্তন এসেছে। একদিনে হবে না, আস্তে আস্তে হবে। কিন্তু যতটুকুই আপনি ফলাফল দেখতে পাচ্ছেন, ততটুকুই একটু কষ্ট করে জানান। তাহলে জানালে হবে কি, আপনার ভেতরে উৎসাহ বাড়বে। আমরাও জানবো যে না, আমাদের আলোচনার দ্বারা আপনার ফায়দা হচ্ছে, আপনার জীবনে পরিবর্তন আসছে। আপনার সামনে আরো সুন্দর বিষয়গুলো আসবে, এবং আপনারা আরো বেশি উপকৃত হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধটুকু করব যে একটু কানেক্টেড থাকার ট্রাই করেন। আমাদের পেজ ইনবক্সে সবসময় দায়িত্বশীলরা আছেন, আমিও থাকি। চেষ্টা করবেন কানেক্টেড থাকার জন্য। পেজ ইনবক্সে নক করেন। অনেক সময় আপনারা হয়তো মনে করেন যে বিরক্ত হই কিনা আমরা, বিরক্ত হওয়ার কিছু নেই। পেজে নক করেন, বিষয়গুলো জানান যে আপনার কতটুকু উন্নতি হচ্ছে। আপনার কোনো যদি প্রশ্ন থাকে, সে প্রশ্নও করতে পারেন। সাথে সাথে উত্তর না পেলেও সময় করে আপনি উত্তর পাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আচ্ছা, আজকে একটা প্রশ্ন ছিল ছোট্ট, আমি মাঝখানে দেখেছিলাম। সেটা হলো যে বাচ্চার সব ডিমান্ড কি পূরণ করা উচিত কিনা? না, এটা কখনোই না। সন্তানের সব ডিমান্ড কখনোই আপনি পূরণ করতে পারবেনও না, এবং পূরণ করা উচিতও না। কোনটা পূরণ করবেন, কোনটা করবেন না, এটা তো আজকে লম্বা করে বলা এখন আর সম্ভব না। বাকি যেগুলো পূরণ করবেন না, সেগুলোর ক্ষেত্রেও পদ্ধতি কি হবে, আর যেগুলো করবেন সেগুলোর ক্ষেত্রে পদ্ধতি কি হবে, এগুলো হলো মূলত শেখার বিষয়। যাই হোক, এটা আলোচনা হবে সামনে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে মনে হয় আর কোনো প্রশ্ন এমন নেই। কিছু না কিছু প্রশ্ন আছে ওখানে আগের। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল শুরুতে, আমি একটু দেখছি। নামিরা আলী সাউথ সম্ভবত। আচ্ছা, আমার টুইন বেবি, বড়টা অনেক জেদি, চাহিদা মতো কিছু না পেলে কান্না করে, ছোট বোন কিছু করলেও কান্না শুরু করে। ছোটটা ছোটটা এই কারণে মেন্টালি অনেক টোটাল হয়। আচ্ছা, এবং ও সহ্য করে, আমার অনেক খারাপ লাগে এটা। 4+ ওর ক্ষেত্রে। আচ্ছা, 4 বছর বয়স তো, তো এটা আমি বলেছি তো। দেখেন, যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে একটু ইনবক্সে নক করবেন। আর নর্মালি, হ্যাঁ, 4 বছর বয়স হলে, টুইন বেবি যেহেতু, 4 বছর বয়সের ক্ষেত্রে আমি মনে করি যে এটা খুব বড় প্রবলেম না। হ্যাঁ, জেদি যে বিষয়টা বলেছে, একটা কাজ করে একটু কষ্ট করে, তাহলে আমি মনে করি যে অনেকটাই সমাধান হতে পারে। এরপরেও যদি খুব বেশি প্রবলেম মনে করেন, তাহলে ইনবক্সে একটু জানাবেন। সেটা হলো, যেহেতু 2 বাচ্চা এবং টুইন, একটা কাজের কথা আমি বলতে পারি, বাকি এটা কাজ করবে কিনা পুরো নিশ্চিত না, কিন্তু ট্রাই করে দেখেন। একান্ত না হলে বিস্তারিত একটু পরিস্থিতিটা জানাবেন আমাদেরকে। সেটা হলো, যদি লাইভে থাকেন, না থাকলেও পরে দেখে নিতে পারেন। আমরা সামনে থেকে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর লিখিত দেওয়ার চেষ্টা করব। একটু বুঝে ইনশাল্লাহ লিখিত দেওয়ার ট্রাই করব। আচ্ছা, যেটা হলো, 2 বাচ্চার ক্ষেত্রে যেহেতু 4 বছর হয়ে গেছে, জেদের বিষয়টা বলা হয়েছে যে একটা বাচ্চা একটু বেশি জেদ করে, কোনো কিছু মন মতো না হলে জেদ করতে থাকে। এই ক্ষেত্রে একটা পদ্ধতি আছে, যে 2 বাচ্চা যাদের, তাদের ক্ষেত্রে যদি এই প্রবলেমটা হয়, যে একটা বাচ্চা অনেক বেশি জেদ করছে, আরেকজনের হয়তো একটু তুলনামূলক তার জেদটা একটু কম, তাদের ক্ষেত্রে একটা কাজ করবেন। যদি কারো অভ্যাস থাকে তাহলে তো ভালো, আর যদি অভ্যাস না থাকে একটু ট্রাই করে দেখতে পারেন। সেটা হলো যে এক বাচ্চার ব্যাপারে আরেক বাচ্চাকে একটু দায়িত্বশীল বানান। যেমন যেমন ধরেন, একজনের খাবার প্রস্তুত করার ক্ষেত্রে আরেকজনকে দায়িত্ব দেন। তারপরে তার কাপড় চোপড়ের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে, 4 বছর হয়ে গেছে যেহেতু, টুকটাক কাজ তো অবশ্যই হালকা হালকা জিনিসপত্র নিতে পারে, এটা নড়াচড়া করতেই পারে। এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক উপকার দেয়, এবং এটা বাস্তবেও
অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত যে এটার মাধ্যমে নিজেদের ভেতরে যখন বন্ডিংসটা অনেক সুন্দর হয়, তখন আসলে চাওয়ার জায়গাটা অনেক কমে আসে, জেদের পরিমাণটা অনেক কমে আসে। মানুষ যখন দায়িত্বশীল হতে শুরু করে, তখন তার নিজের চাওয়াটা অনেক কমে যায়। তো বাচ্চাদের ক্ষেত্রে এই অভ্যাসটা আমাদেরকে করতে হবে যে এক বাচ্চার কাজ অন্য বাচ্চাকে দিতে হবে, যতটুকু হয়। তার খাবারটা প্রস্তুত করা, খাবারটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। তো সে নিজেকে দায়িত্বশীল মনে করবে যে আমি একজন দায়িত্বশীল ঘরের, এবং আমার ছোট বাচ্চাটাকে বা ছোট ভাইটাকে, ছোট বোনটাকে আমার দেখে রাখতে হবে। এটা অনেক কাজে দেয়। তারপরে দেখেন, যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে জানাবেন। আচ্ছা, ৩ ছেলে, বড় বাচ্চাটার বয়স ১২, কিন্তু কোনো বুঝ আসতেছে না। ছোট দুটোকে অনেক মারে এবং চিৎকার দেয়। পড়ালেখায় অমনোযোগী। ৪ বছর থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়তো। এখন খুবই অমনোযোগী, টেবিলমুখী, করতে পারে না। ১২ বছরের বাচ্চার যদি এই সমস্যা হয়, তাহলে আসলে তার পারিপার্শ্বিক পরিবেশটা একটু খেয়াল করতে হবে যে এই অভ্যাসটা তার আসলে কিভাবে তৈরি হলো। ১২ বছর বয়সে তো কিছুটা হলেও স্থির হয়ে যাওয়ার কথা। স্কুল থেকে, না আশপাশের কোনো পরিবেশ থেকে, না অন্য কারো কাছ থেকে। এটা কিন্তু আসলে ১ দিন ২ দিনে সমাধান করা একটু কঠিন হবে। একটু কষ্ট করে অ্যা আপনার বিষয়টা নিয়ে একটু ইনবক্সে নক করবেন। এবং আপনার পুরো বিষয়টা, যেহেতু ৩ ছেলে, তো ৩ ছেলের আসলে সম্পর্কটা কেমন? তারপরে হলো বড় বাচ্চাটার আসলে পরিবেশ কেমন? সে কোন স্কুলে পড়াশোনা করে, কিভাবে পড়াশোনা করে? এরপরে হলো, কারণ আসলে কি দেখেন, হুট করে পরামর্শ দিলে কোনো লাভ নেই। আমি যদি আপনাকে একটা উপদেশ দিয়ে দিই যে এটা করেন, লাভ নেই। বলতেই পারি যে এটা করলে চেষ্টা করে দেখেন। কিন্তু সমাধান তো আসলে এভাবে হবে না। সমাধানের জন্য মূল বিষয় যেটা, যে আসলে কি কারণে তার এই বিষয়টা তৈরি হয়েছে সেটা আগে বের করতে হবে। এটা বের করতে হয়তো লম্বা সময় যেতে পারে। হয়তো আপনিও বুঝতে পারছেন না, বা অনেক সময় হয় কি যে অনেকেই বুঝতেই পারে না যে সমস্যাটা কোন জায়গা থেকে হচ্ছে। যখন আমরা কথা বলতে থাকি অনেকদিন পর্যন্ত কথা বলতে একটা সময় যেয়ে বুঝে আসে যে না, আসলে প্রবলেমটা ওই জায়গা থেকে তৈরি হয়েছে। তখন দেখা যায় যে ছোট্ট সমাধান দিলেই সমাধান হয়ে যায়। এজন্য এই প্রবলেম গুলোর ক্ষেত্রে আমি এতটুকু বলি যে আপনারা একটু বিস্তারিত জানাবেন। আপনারা কিছু প্রশ্ন করলে সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন। ইনবক্সে কষ্ট করে নক দিয়ে, আমাদের পেজের ইনবক্সে। আমি দেখবো ইনশাল্লাহ যে কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নগুলো বলবো। তখন ইনশাল্লাহ আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে কি করণীয়। আর এটা একটু সমাধান হতে সময় লাগবে। যেহেতু ১২ বছর বয়স হয়েছে এবং তার একটা অভ্যাস হয়েছে বেশ অনেকদিনই। তো এটা আসলে ১ দিন ২ দিনেই সমাধান হবে তা না। কিন্তু চেষ্টা করলে এটা খুব সহজেই সমাধান করা সম্ভব, আশা করি। কিছুদিন সময় দিলে, একটু রুটিন মাফিক কিছু সময় দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে স্যার? আজকে আমরা আশা করি আজকে একটু সহজেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হয়েছে। তো গুছানো থাকার কারণে আল্লাহ আহসান করে। ঠিক আছে, দোয়া চাই। আপনাদের জন্য দোয়া করি। অনেক রাত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।